আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি ক্লাসরুম থেকে। আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমাকে স্পষ্টত যদি শুনতে পেয়ে থাকেন এবং দেখতে পেয়ে থাকেন, একটু কমেন্ট করে জানান। আপনারা যদি আমাকে স্পষ্টত দেখতে পেয়ে থাকেন এবং শুনতে পেয়ে থাকেন। ইয়েস, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? সবকিছু ওকে, ভেরি গুড। আপনারা মোটামুটি বেশ কয়েকজন এসেছেন। স্যার, সাউন্ড ক্লিয়ার প্লাস ক্লিয়ার ফেস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফার্স্ট অফ অল, আপনাদের যে লাস্ট অ্যাসাইনমেন্ট টেস্ট ছিল, সেই অ্যাসাইনমেন্ট টেস্টে যারা ভালো করেছেন তাদের আমি কনগ্রাচুলেশনস দিতে চাই, অ্যাজ আই এম ইওর মেন্টর টু। তো সেক্ষেত্রে যদিও এটা ক্লাসের পার্ট না, বাট তাও আমি, যেহেতু আপনারা একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আজকে খুব সম্ভবত আপনাদের আবার পরীক্ষা রাত 10টা থেকে, একটু আগে কোয়েশ্চেন দেখলাম কাজ চলছে। তো অ্যাসাইনমেন্ট টেস্ট 2 তে অল টার্গেট ব্যাচ থেকে আপনার 46 এর যে হাইয়েস্ট পেয়েছেন, সেটা পেয়েছেন শাকিউর রহমান। তিনি পেয়েছেন 91, ভালো নাম্বার পেয়েছেন, ভেরি গুড। তারপর ফয়সাল বাড়ি, আমি ওনাকে চিনি, ওনার গ্রুপ অ্যাক্টিভিটিস ভালো মাশাআল্লাহ। তো ফয়সাল বাড়ি পেয়েছেন 88, ভেরি গুড, এবং তিনি হয়েছেন সেকেন্ড অল টার্গেট ব্যাচ থেকে। এবং সেজান বিশ্বাস হয়েছেন থার্ড, তিনি পেয়েছেন 84, হুইচ ইজ ভেরি গুড নাম্বার। তারপর প্রিলি গোল্ড লাইফ ব্যাচ থেকে আমাদের ফার্স্ট হয়েছেন জেনি চৌধুরী, তিনি পেয়েছেন 87। মোহাম্মদ মাহমুদ, তিনি পেয়েছেন 82, সেকেন্ড হয়েছেন। এবং ফারহানা সাদিয়া পেয়েছেন 82 অ্যাজ ওয়েল অ্যাজ, তিনিও ওই গোল্ড লাইফ ব্যাচটা থেকে সেকেন্ড হয়েছেন। এবং তারপরে যদি আমরা দেখি 46 প্রিলির গোল্ড লাইফ ব্যাচ 2 থেকে ফার্স্ট হয়েছেন শারমিন আক্তার, তিনি পেয়েছেন 86, খুব সম্ভবত আমি তাকে চিনি, গ্রুপের মধ্যে দেখেছি। আব্দুল হালিম, আমি ওনাকেও চিনি, 83 পেয়েছেন, ভেরি গুড, সেকেন্ড হয়েছেন তিনি। এবং মিলাদ আলী পেয়েছেন 82, ভেরি গুড, তিনি থার্ড হয়েছেন। এবং আমাদের 46 বিসিএস প্রিলি গোল্ড লাইফ টার্গেট ব্যাচ থেকে ফার্স্ট হয়েছেন উম্মে কুলসুম, তিনি পেয়েছেন 86। এবং সেকেন্ড হয়েছেন জান্নাত, তিনি পেয়েছেন 82। মাহবুবা জান্নাত তানিয়া পেয়েছেন 74। তো ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস টু ইউ অল, আপনারা ভালো করছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যে এখন অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো দিচ্ছেন, ক্লাসের রেকর্ড পেতে অনেক দেরি হচ্ছে। গতকালকে বাংলাদেশের ক্লাসের রেকর্ড দেরি হয়েছে। ইয়েটা দেন, আমি একটু লিখে রাখছি ওনাদের প্রবলেম গুলো। তো সেক্ষেত্রে আপনারা যে ভালো করছেন বা আপনারা যে থাকে না স্টাডির মধ্যে আছেন, সেটা আপনারা যে কতটা মানে উপকার পাবেন, ব্ল্যাক পেন কতটা যে উপকার পাবেন, সেটা আপনার পরীক্ষার, মানে যখন পরীক্ষা কাছাবে তখন বোঝা যাবে। আমি একজনের প্রশ্ন দেখতে পাচ্ছি যে ক্লাসের রেকর্ড পেতে দেরি হচ্ছে। এই আমার ক্লাসে আনোয়ার স্যার কেন? আচ্ছা, কেউ একজন হাত তুলে আমার সাথে একটু কথা বলেন যে আপনাদের যত প্রকারের সমস্যা আছে সেই সমস্যার ব্যাপারগুলো আমি একটু অবগত হই, যেহেতু আপনাদের সাথে আমাদের কেয়ার লাইফ ছাড়া একটু ক্লাসে কম দেখা হয়। সেক্ষেত্রে মানে যারা যারা রেগুলার আছেন, কেউ একজন আমার সাথে হাত তুলে একটু বলতে পারেন। ফাতেমা আক্তার, ওনাকে আনমিউট করে দেন। জি স্যার, বলুন, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন আপনাদের ব্যাচগুলোর কি অবস্থা, মানে আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাস টাস সবকিছু মিলিয়ে কি অবস্থা, সবকিছু কেমন চলছে? স্যার, আমার হচ্ছে একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে যে আমাদের যে রোজ যে ক্লাসগুলো হয় যে বিষয় ভিত্তিক, আমরা আসলে এই ক্লাসগুলোরই যদি পরের দিন এগুলোর এক্সাম হতো তাহলে হচ্ছে অনেক ভালো হতো আর কি। মানে আমাদের রিভিশন হয়ে যেত, প্লাস আমাদের মানে এটা উপকার হতো আর কি, এটা মনে হচ্ছে। হ্যাঁ, ওইটা ওইটা হলে উপকার হতো, বাট ওইটা আসলে আলটিমেটলি এটা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে, আপনি খুব সম্ভবত ছিলেন না তখন, বা জি স্যার। শুনেননি। তো সেক্ষেত্রে জি স্যার। সেটা হলে সেটা ক্লাস টেস্ট হয় আপনার ক্লাস শেষে একটা, বা ক্লাস শেষের পরবর্তী যে ক্লাসটা আছে সেই ক্লাসের আগে যেটা হয় সেটা ক্লাস টেস্ট হতে পারে। বাট না স্যার, এটা আসলে সরি মাঝখানে কথা বলার জন্য। শিওর শিওর। এটা এটা হচ্ছে যে উম, ধরেন আমাদের তো আমরা মেয়েরা যারা হচ্ছে নিজেদের আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের কিন্তু অনেক কাজ থাকে। তো এইটা হচ্ছে আপনার যেই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলোর যদি আমাদের
মানে একদম ফিনিশ হয়ে যেত, মানে একদম এক্সাম সহ সবকিছু মিলে। এটা আমাদের জন্য যারা আমরা হয়ে গেছে, আমাদের অনেক মানে বিজি থাকি। ম্যাম আপনি তো কি এই আমাদের এক্সট্রা গ্রুপে কোনো, আছেন? আমাদের গ্রুপে আছেন, মানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে? জি স্যার আছে। আচ্ছা, তো সেখানে বেসিক্যালি আমরা যেটা চেষ্টা করি, দেখেন আপনাদের পরীক্ষা কিন্তু পিছিয়েই দেয়া হয়েছিল। তো জি 2 দিন স্যার। পিছিয়ে সময় দেয়া হয়েছিল সবকিছু বিবেচনা করে, এবং এই যে পিছিয়ে দেয়া হয়েছিল এটা নিয়ে কিন্তু আবার কথা হয়েছে আজকে। দেখলাম আমাদের সার্ভিসে নাকি ফোন দিয়ে বা টেক্সট করে, হ্যাঁ পরীক্ষা কেন পিছিয়ে দেওয়া হয়েছে, এই সেই অনেক কথা বলা হয়েছে। তো জি সেক্ষেত্রে স্যার। অ্যাজ এ টিচার যখন আমরা ডিল করি, আমরা কিন্তু অনেক স্টুডেন্টদেরকে নিয়ে ডিল করি। সেক্ষেত্রে আমি যদি আপনার শুধু মানে মেজরিটির কথা না চিন্তা করি, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে। দেখেন আমি কিন্তু আপনাদের কথা চিন্তা করি, পরীক্ষা 2 দিন পিছিয়ে দিয়েছিলাম, কেননা ঈদ অনেকেরই আমি বুঝতে পেরেছি যে তখন মানে ইস্যু থাকতে পারে। তো সেক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের লাইফ আসলে এর মধ্যে দিয়েই চলতে হবে, মানে অবশ্যই সবার ফ্যামিলি প্রায়োরিটিস আছে, বাট এছাড়া লাইফটা আসলে এর মধ্যে দিয়েই চলতে হবে। আর অ্যাসাইনমেন্ট টেস্টের যে ব্যাপারটা আছে, দেখেন অনেকের এখানে কিন্তু বয়সটা শেষ, মানে কাছাকাছি শেষের দিকে। তো এখন থেকে যদি, আর আমি যেভাবে কাজ করছি ব্যাপারটা এরকম না যে আপনার শেষ হলেই হয়ে গেল, এরপরে বিসিএস কোয়ালিফাই করার জন্য অনেক স্টেপ আছে। আমি যেটা করছি, আপনাদেরকে প্রথম সারির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে পাশ করলে তো প্রথম সারি থেকেই পাশ করে আপনারা প্রথম সারিতে যেতে পারবেন হয়তোবা, বাট এরপরে পাশ করার জন্য আরো অনেক কাজ আছে, ট্রাস্ট মি। আর বিসিএস এর সিলেবাস এমন না যে খুব আমি আয়েশ করে শেষ করে ফেললাম। বিসিএস এ পড়ালেখা করছে আর তার চোখের নিচে ডার্ক সার্কেল পড়েনি, বিসিএস এ পড়ালেখা করছে আর তার মাথা ঘুরিয়ে এসে শুয়ে পড়েনি, এমন আসলে হয় না, বুঝেছেন? তো জি স্যার, সেক্ষেত্রে বুঝতে এই পেরেছি। ব্যাপারটা একটু থ্যাংক ইউ স্যার। টাফই, মানে খুব একটা সহজ না। ঠিক আছে, ওকে ধন্যবাদ। স্যার। তো আমি যেটা বুঝলাম যে বেসিক্যালি আপনাদের এটাই একটা ইস্যু ছিল। তো যেহেতু আজকে আমাদের ক্লাস, আচ্ছা যেহেতু আজকে আমাদের ক্লাস, হ্যাঁ বিষয় নিয়ে আমি তো মাত্র বললাম স্যার ব্যাপারটা, এটা আসলে আপনারা গ্রুপে একটু দেখবেন কথাগুলো, মানে সবার সুবিধাটা তখন ওই জায়গার মধ্যে আসলে বোঝা হয়ে যায়। ক্লাসে তো ব্যাপারটা আসলে আমরা মানে মানে একান্তই যেসব নেহায়াত প্রবলেম, আমি দেখলাম আপনাদের সোহাগ স্যারের ক্লাস নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলছেন, বাট আলটিমেটলি ক্লাসে কিন্তু কেউ কিছু বলছেন না। তো সেক্ষেত্রে আমি মেজর প্রবলেম কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না, যে আপনাদের মেজর কোনো প্রবলেম এখানে নেই। তো সেক্ষেত্রে আমরা এখন চলে যাচ্ছি যে আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে। ফার্স্ট অফ অল আমরা পার্টস অফ স্পিচ নিয়ে ক্লাস করছিলাম। তো পার্টস অফ স্পিচ নিয়ে যখন ক্লাস করছিলাম, সেক্ষেত্রে আপনাদের খুব সম্ভবত আমি কি বলে ক্লাসটা শেষ করে আম, আচ্ছা টেস্ট দিলে ভালো হয় স্যার, অ্যাসাইনমেন্ট টেস্ট ক্লাস টেস্ট না স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট টেস্ট আজকে রাত 10টার পরে হবে, আর অ্যাসাইনমেন্ট টেস্টটা স্যার ক্লাস টেস্ট না। এটা নিয়ে একটু বোঝার চেষ্টা করেন, আমরা সবাই যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট আমাদের এইজ হয়েছে। আপনি যদি অ্যাসাইনমেন্টকে বলেন যে আপনার পড়া, আপনাকে অ্যাসাইনমেন্টটা পড়িয়ে দিতে, এটা সবাই আসলে হাসবে ব্যাপারটা নিয়ে, যে অ্যাসাইনমেন্টটা আসলে অ্যাসাইন করা হয়। অ্যাসাইনমেন্ট অর্থ কি, যে আপনার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে আচ্ছা অ্যাডজেক্টিভ পর্যন্ত, হ্যাঁ রেকর্ড ক্লাস দ্রুত, এটা আমি লিখে নিয়েছি, আমি এটা আপনার বলবো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা মানে ইয়ে করেছিলাম, অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে অ্যাডজেক্টিভের পর থেকে আমরা পড়বো। আমার সাথে কি এর কোনো শত্রুতা আছে? আশ্চর্য। হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা পড়েছিলাম, এবং অ্যাডজেক্টিভ আজকে অ্যাডভার্ব থেকে, জি অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা পড়েছিলাম, এবং আমরা আমরা আজকে অ্যাডভার্ব থেকে পড়বো। ফার্স্ট অফ অল আমি একটু রিক্যাপ করে নিই আমরা যে ব্যাপারগুলো পড়েছি। প্রথমত আমরা কি পড়েছি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক অংশকে এক একটা ভেঙে ভেঙে আমি দেখিয়েছিলাম যে পার্টস অফ স্পিচ বলে। এবং পার্টস অফ স্পিচের যে নাউন, সেটি হচ্ছে বেসিক্যালি কোনো কিছুর নাম। নাউন হচ্ছে 5 প্রকার, এবং আমরা প্রশ্নেও দেখেছিলাম কিভাবে উত্তরগুলো করতে হয়। এখন নাউন যেহেতু আমরা পড়েছি, নাউনের 5টা প্রকারভেদ থেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নাউনগুলো চিনতে পারা, কোনটা কোন প্রকারের নাউন সেটা চিনতে পারা প্রতিনিয়তই প্রশ্ন এসে থাকে। প্রোনাউন আমরা পড়েছি, প্রোনাউনে আমরা দেখেছি যে প্রোনাউন খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, শুধু আমরা প্রোনাউনের কিছু কিওয়ার্ড যদি জেনে যাই সেটাই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভ পড়েছি হচ্ছে নাউন এবং প্রোনাউনকে যেটা মডিফাই করে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। এই নাউন এবং প্রোনাউনকে কোন ওয়ার্ডগুলো মডিফাই করতে পারে? যেই ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে থাকে। সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের একটা পার্থক্য আছে, যেমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভই কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যখন
আপনার নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউন বা প্রোনাউনের পূর্বে না বসলে সেটা কিন্তু কি বলে যে অ্যাডজেক্টিভ না হয়ে প্রোনাউন হয়ে যায়। এতটুকু আমাদের লাস্ট দুটো যে ক্লাস, মানে লাস্ট যে ক্লাসটা ছিল সেটার একটা রিক্যাপ হয়ে গেল। এবার আসেন আজকে অ্যাডভার্ব দেখি। বেসিক্যালি অ্যাডভার্ব হচ্ছে সুপারম্যান, একটা সেন্টেন্সের সুপারম্যানকে অ্যাডভার্ব বলা হয়। কেননা যখন আপনি অ্যাডভার্বের কথা বলছেন, অ্যাডভার্ব নাউনকে মডিফাই করতে পারে না, প্রোনাউনকেও মডিফাই করতে পারে না। কেননা নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ যে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারে, এই অ্যাডজেক্টিভ কেও মডিফাই করে ফেলতে পারে কে? অ্যাডভার্ব। তার মানে কি? সে সুপারম্যান, অর্থাৎ সে যে মডিফায়ার তাকে মডিফাই করে ফেলছে। অ্যাডভার্ব অ্যাডভার্বকেও ইনফ্যাক্ট মডিফাই করতে পারে। যখন একটা সেন্টেন্সে অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বটা অ্যাডভার্বকেও মডিফাই করে। ইনফ্যাক্ট অ্যাডভার্বটা একটা ভার্বকেও মডিফাই করে। যখন একটা সেন্টেন্সে আমি দেখছি ভার্ব আছে এবং ভার্বটাকে মডিফাই করে কোনো একটা কথা বলা হয়েছে, সেটাকে অ্যাডভার্ব আমরা বলবো। ইনফ্যাক্ট অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্সকেও মডিফাই করে ফেলতে পারে। যখন একটা সেন্টেন্সের পূর্বে এই কথাটি বসে, অ্যাডভার্ব জাতীয় যে কোনো একটা কথা বসে পুরো সেন্টেন্সকে মডিফাই করে ফেলতে পারে, সেক্ষেত্রে তাকে অ্যাডভার্ব আমরা বলবো। দেখেন লেখা আছে যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের ব্যতীত অন্য যে কোনো শব্দ বা পার্টস অফ স্পিচকে বা একটি সম্পূর্ণ বাক্যকে মডিফাই করতে পারে তাকে অ্যাডভার্ব বলে। এবং আপনারা যারা নতুন ক্লাস করছেন বা যারা ভুলে গিয়েছেন তাদেরকে বলছি অবশ্যই একটা খাতা নিয়ে নিন, কেননা আমি কিছু কি পয়েন্টগুলো আপনাদেরকে লেখাবো। সেই ডাটা কনজিউম করে তাই আপলোডের সময়, হ্যাঁ। তো যেটা বললাম যে এই ইয়ের যে ব্যাপারটা বলছিলাম, আপনার কি বলে যে অ্যাডভার্বের ব্যাপারটা বলছিলাম, অ্যাডভার্ব বেসিক্যালি মডিফাই করে থাকে আপনার একটা অ্যাডভার্বকে, অ্যাডজেক্টিভকে, ইনফ্যাক্ট একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করে। সেক্ষেত্রে অ্যাডভার্বকে আমরা একটা সুপারম্যান বলতে পারি একটা সেন্টেন্সের। অর্থাৎ অ্যাডভার্বের কাজটা একটা সেন্টেন্সকে পুরোটাই মডিফাই করে ফেলতে পারে। এবং যেটা বলছিলাম যে একটা খাতা কলম নিয়ে নেবেন, কেননা কিছু কি পয়েন্ট আছে যেগুলো আমি লিখাতে মানে লিখতে আপনাকে বলবো। আর যাদের বেসিকটা দুর্বল তারা এই জিনিসটাও সুন্দর করে লিখে নিন, কেননা এটা আপনার বুঝতে সাহায্য করবে পরবর্তীতে। অবশ্যই এক্সাম্পল লিখবেন, বাট এছাড়াও আপনারা এটা লিখে নিন। দেখেন লেখা আছে রহিম টক্স স্মার্টলি। দেখেন তো স্মার্টলি দিয়ে কাকে মডিফাই করা হয়েছে? টক্স একটা ভার্ব, টক্স মানে কি? কথা বলা। সেক্ষেত্রে কথা বলাকে যখন স্মার্টলি কথাটা দিয়ে মডিফাই করা হয়েছে, তার মানে কি এই স্মার্টলি কথাটা বেসিক্যালি একটা আপনার কি বলে অ্যাডজেক্টিভ, কেননা ভার্ব, অ্যাডভার্ব, কেননা ভার্বকে মডিফাই করেছে। সিমিলারলি শিলা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। আমরা টেকনিক শিখেছি গত ক্লাসে, যদি একটা টেকনিক আপনাদের মনে থাকে, আমরা লিখেছিলাম যে যখন একটা নাউন বা প্রোনাউনের কি বলে একটা আর্টিকেলের পরে, একটা পার্টস অফ আর্টিকেলের পরে যখন তিনটা সেন্টেন্স থাকে, তিনটা ওয়ার্ড থাকে, তখন প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন। যদি দুটো ওয়ার্ড থাকে একটা আর্টিকেলের পরে, সেক্ষেত্রে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। যদি একটাই থাকে সেটা কিন্তু নাউন হয়। এখন দেখেন এই টেকনিকে কিন্তু আমরা এটা পেরে যেতে পারি। অর্থাৎ এই একটা আর্টিকেল শিলা ইজ আ ভেরি যখন বলা হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুল যখন বলা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গার্ল যখন বলা হচ্ছে একটা নাউন, সেই টেকনিকে হয়ে যায়। আবার দেখেন সেই টেকনিকে চিন্তা না করে যদি আপনি অন্য কিছু চিন্তা করেন, কিভাবে গার্লকে মডিফাই করছে বিউটিফুল, বিউটিফুলকে মডিফাই করছে ভেরি, অর্থাৎ এই যে ভেরি কথাটা সেটা পুরো বিউটিফুল মানে অ্যাডজেক্টিভকেই মডিফাই করে ফেলতে পারছে। সেক্ষেত্রে এই কথাটা অ্যাডভার্ব হয়ে যায়। সিমিলারলি ইনডিড, ইনডিড কথাটা যখন বলছে, ইনডিড কথাটা বেসিক্যালি একটা সেন্টেন্সকেই পুরোটা মডিফাই করে ফেলেছে। দেখেন ইনডিড রহিম ইজ আ গুড বয়, কথাটি দ্বারা কি বোঝানো হচ্ছে? যে অবশ্যই রহিম খুব ভালো ছেলে। এই যে ইনডিড রহিম ইজ আ গুড বয় কথাটি বলা হচ্ছে, এই কথাটি বলে পুরোটা সেন্টেন্সকেই মডিফাই করা হচ্ছে, পুরোটা সেন্টেন্সের উপরেই জোর দেওয়া হচ্ছে, তাই এটি একটি অ্যাডভার্ব। এবং একজন কমেন্ট করেছেন যে স্যার শব্দের শেষে এলওয়াই থাকলে কি অ্যাডভার্ব হয়? না, শব্দের শেষে এলওয়াই থাকলেই অ্যাডভার্ব হয় না, শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভও হতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত থাকে। আবার আপনার কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষার মধ্যে এমনও দেখা যায় যে এই এলওয়াই যুক্ত থাকলে যে অ্যাডভার্ব হয় এটা অনেকেই জানে, এই জন্য এটা দিয়ে কনফিউজ করে দেয় যে যেই সব ওয়ার্ড গুলো আছে অ্যাডজেক্টিভ এলওয়াই যুক্ত করার পরেও সেই ওয়ার্ড গুলোকে দিয়ে দেয়, যাতে করে আপনি কনফিউজড হন এবং ভুল করেন। এবং এটা যদি বুঝে থাকেন, তারপরে আমরা আসি
হাউ টু আইডেন্টিফাই অ্যাডভার্ব, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনি একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কিভাবে চিন্তা আগে করেন তো, কি দ্বারা প্রশ্ন করে একটা সেন্টেন্সের অ্যাডজেক্টিভ আপনি খুঁজে বের করতেন? আপনি বলতেন কেমন বা কি রকম দ্বারা একটা সেন্টেন্সকে প্রশ্ন করতেন। কিন্তু যখন বলা হচ্ছে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব খুঁজে বের করার কথা, অ্যাডভার্ব আপনি কিভাবে খুঁজে বের করতে হবে? সেক্ষেত্রে আপনি যদি একটা সেন্টেন্সকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করেন, সেক্ষেত্রে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলা হবে, যেটা অনেকেই আমরা জানি কিন্তু কাজের সময় ভুলে যাই। ইংরেজিতে যদি বলেন হোয়েন, ওয়্যার, হোয়াই, হাউ, এই কথাগুলো দিয়ে যদি আমি প্রশ্ন করি, সেক্ষেত্রে আমি এই অ্যাডভার্বটাকে পেয়ে যাই। যেমন যখন বলা হচ্ছে গো দেয়ার, কোথায় যাও? দেয়ার। গো একটা ভার্ব, গো কে মডিফাই করছে দেয়ার কথাটি, সেজন্য গো দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপরে দেখেন হি বিহেভড উইথ মি ব্যাডলি, আমি যদি প্রশ্ন করি কিভাবে ব্যবহার করেছিল, যদি আমরা প্রশ্ন করি কিভাবে ব্যবহার করা হয়েছিল, সেক্ষেত্রে উত্তর আসবে ব্যাডলি। সেজন্য আপনার এই যে কথাটা আছে, এই কথাটা বেসিক্যালি একটা অ্যাডভার্ব হয়ে যায়। এই যে অ্যাডভার্বটা, এগুলোর অ্যাডভার্বের কাজ বেসিক্যালি নাউন বা প্রোনাউন ব্যতীত এই অ্যাডজেক্টিভ থেকে শুরু করে পুরো সেন্টেন্সের সবকিছু মডিফাই করা। এখন কথা হচ্ছে যে আমরা যারা মানে ইংরেজিতে একেবারেই দুর্বল, বা থাকে না যে মাঝে মধ্যে আমরা নিজেদেরকে দুর্বল ভেবে থাকি, তাদের অনেক সময় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে একটু ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে একটু যদি সহজ করে আমি আপনাদেরকে বলি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে কিভাবে মনে রাখা যায়, যদিও এটা ননসেন্স একটা ব্যাপার, মানে সহজ করে মনে রাখার স্বার্থে আর কি বলা। ধরেন নাউন বা প্রোনাউন যদি হয়, নাউন বা প্রোনাউন যদি হয় ওয়াইফ, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে হাজব্যান্ড। কেননা অ্যাডজেক্টিভই নাউন প্রোনাউনের উপরে আসলে অধিকার খাটানোর চেষ্টা করে। এরপরে দেখেন যদি অ্যাডজেক্টিভ হয় হাজব্যান্ড, তাহলে অ্যাডভার্ব কে হয়? দেখা বলছে না? আচ্ছা, আচ্ছা, তাহলে অ্যাডভার্ব কে হয়? অ্যাডভার্ব হয়ে যায় হাজব্যান্ডস ফাদার। অর্থাৎ এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করা বা একে ইনফ্লুয়েন্স করতে পারবে শুধুমাত্র তার হাজব্যান্ড, বাট হাজব্যান্ডের ফাদারের কাজ হাজব্যান্ডকে মডিফাই করা, পুশ করা, কিন্তু সে কিন্তু এই জায়গায় এসে মাতবুরি করতে পারবে না, করা উচিত না সচরাচর যে ব্যাপারগুলো হয়। তো সেক্ষেত্রে এটা যদি আমরা একটু মনে রাখি যে অ্যাডভার্ব হচ্ছে যে কোনো কিছুই মডিফাই করতে পারবে, কিন্তু নাউন বা প্রোনাউনের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। সে ইনডাইরেক্টলি নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করতে পারবে, ডিরেক্টলি শুধু অ্যাডজেক্টিভ করতে পারবে, কারণ তার সেই অধিকারটা আছে। এবার দেখেন যদি, আচ্ছা এটা কি আপনারা বুঝেছেন তো? না বুঝে থাকলে সাথে সাথে লেখার প্রয়োজন নেই, আর যদি বুঝে থাকেন, না বুঝে থাকেন, সেক্ষেত্রে লিখতে পারেন। আচ্ছা, হ্যান্ড রেজ করেছে, আনমিউট করে দেন। জি স্যার, বলুন। শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, দেন দেন। আচ্ছা, তো এখন অ্যাডভার্বের কিছু ক্লাসিফিকেশনস আছে, যে ব্যাপারগুলো আমাদের জন্য ক্লাসিফিকেশনসটা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও আমরা অ্যাডভার্ব বোঝার স্বার্থে আমার কাছে ক্লাসিফিকেশনটা দরকার। এই যে ক্লাসিফিকেশনটা, এটা যদি আমরা একটু মানে কোনটা কোন প্রকারের অ্যাডভার্ব সেটা নিয়ে আমরা খুব একটা বদার্ড হব না, কেননা পরীক্ষার হলে আপনার প্রশ্নটা আসবে অ্যাডভার্ব কোনটা সেটা চিহ্নিত করুন, বা অ্যাডভার্ব হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স, এই টাইপের প্রশ্ন আসবে। সেক্ষেত্রে আপনি যদি খুব একেবারে অ্যাডভার্বের এ টু জেড পড়ে একেবারে চিন্তা করে ফেলতেছেন যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, রিজন সব আমার মুখস্থ হয়ে গেছে, হুইচ ইজ নট নেসেসারি অ্যাট অল। আপনাকে শুধু আমি দেখাবো কেন যে এই ব্যাপারগুলো এইভাবে মডিফাই করছে, এইটা দেখানোর জন্য। দেখেন যখন বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ ম্যানার কি একটা ধরন বোঝানো হয়, একটা কাজ সম্পাদন করার ধরন বোঝানো হয়। আহ
হাজব্যান্ড ওয়াইফ ওইটা ওইটা বুঝতে পারিনি। হাজব্যান্ড ওয়াইফ তো খুব সিম্পল একটা জিনিস, কোয়েশ্চেন অনুযায়ী বুঝান। আচ্ছা হ্যাঁ, কোয়েশ্চেন অনুযায়ী তো বোঝাবো স্যার, আপনি এসে তাহলে বোঝান না, আপনি যদি খুব বোঝাতে পারেন সেক্ষেত্রে আমাকে আপনি যেভাবে সাজেস্ট করছেন। তো মানে ব্যাপারটা হচ্ছে কি, কোয়েশ্চেন অনুযায়ী বোঝান। আরো 100 বারও যদি আমি বোঝাই আপনার বেসিক ক্লিয়ার হবে না, আমি যদি বেসিকটা থেকে না আসি। সেক্ষেত্রে আমি যদি ধৈর্য ধরে বেসিকটা বোঝাতে পারি, আমি তো মানে কমপ্লিটলি এই জিনিসগুলো আমার কাছে কোনো দরকার নেই আপনাকে শুধু শুধু ভেঙে 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 ভিতরে বোঝাতে। 100টা ক্লাস করলে আপনার বেসিক যা আছে তাই থাকবে, আনলেস আপনি যদি একটু চেষ্টা করে না বুঝছেন, সেক্ষেত্রে একটু মানে ডোন্ট টিচ মি হোয়াট আই এম টিচিং। ঠিক আছে? তো যেটা বললাম যে অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে হি টক্স লাউডলি। সিমিলারলি অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে কাম ইন। কাম ইন যখন একটা সেন্টেন্সে বলা হচ্ছে, এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস যে আমরা জানি। অ্যাডভার্ব অফ ম্যানার যে একটা ধরন বোঝানো হয়, সেই ধরনকে আমি বলে থাকি অ্যাডভার্ব অফ ম্যানার। এবং যখন অ্যাডভার্ব অফ প্লেস বলছি সেটা হচ্ছে একটা স্থানের কথা। এরপরে দেখেন অ্যাডভার্ব অফ টাইম, যখন একটা সময়ের কথা বলা হয়, হি কেম হিয়ার ইয়েস্টারডে, অর্থাৎ কখন এসেছিল যদি প্রশ্ন করি উত্তর চলে আসবে ইয়েস্টারডে। সেক্ষেত্রে এই যে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করছি, আমি অ্যাডভার্ব পেয়ে যাচ্ছি। সিমিলারলি রহিম দেয়ারফর লেফট দ্য স্কুল, আমি যদি প্রশ্ন করি যে রহিম কেন স্কুল পালিয়েছিল, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, দেয়ারফর বা এই কারণে রহিম স্কুলটা পালিয়েছিল। এবার দেখেন যে তারপরে কি বলে অ্যাডভার্ব ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, যখন বলে হি ইজ ফুললি প্রিপেয়ার্ড, মানে ডিগ্রি মানে কি মাত্রা বোঝানো হয়, সেক্ষেত্রে অ্যাডভার্ব অফ ডিগ্রি অবশ্যই হবে যেটা আপনার কি বলে যে কোন একটা মাত্রা যখন বোঝানো হবে। যখন আমরা কি বলে দেখবেন আপনারা জ্বরের কথা বলেন বা থাকে না এত ডিগ্রিতে এটা হয়েছে, মানে কি আপনি খুব একটা মাত্রা নিয়ে কথা বলছেন ব্যাপারটা। তো সেক্ষেত্রে ডিগ্রিটাও কিন্তু একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, মানে অ্যাডভার্ব অফ ডিগ্রিটাও কিন্তু একটা অ্যাডভার্বের প্রকারভেদ। এখন দেখেন তো আপনি অ্যাডভার্বটা কিভাবে খুঁজে পাবেন একটা সেন্টেন্সে। হি টক্স লাউডলি, কিভাবে কথা বলে, লাউডলি কথা বলে। কাকে মডিফাই করেছে, ভার্বকে মডিফাই করেছে লাউডলি কথাটা বলে। যদি দেখি কাম ইন, কোথায় আসুন, ভেতরে আসুন, কামটাকে মডিফাই করে ভেতরে বলেছে। হি কেম হিয়ার ইয়েস্টারডে, কখন এসেছিল, ইয়েস্টারডে এসেছিল, প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছি। রহিম দেয়ারফর লেফট দ্য স্কুল, রহিম কেন স্কুল পালিয়েছিল, লেফট দ্য স্কুল। হি ইজ ফুললি প্রিপেয়ার্ড, সে কেমন ভাবে প্রিপেয়ার্ড ছিল, সেক্ষেত্রে আপনি বলতে হবে যে সে ফুললি প্রিপেয়ার্ড ছিল। এরপরে দেখেন আরো যদি কিছু ব্যাপারে যাই, অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার, অর্থাৎ একটা সেন্টেন্সকে পুরোপুরি শক্তভাবে মানে কি বলে মডিফাই করছে, অর্থাৎ পুরোটা সেন্টেন্সের ব্যাপার গুরুত্ব, মানে পুরোটা সেন্টেন্সে যে কথাটা আছে সেটার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। যেমন বলছে শিওরলি ইউ আর মিস্টেকেন, অর্থাৎ অবশ্যই তোমার ভুল হয়েছে। এই যে কথাটি আছে, এই কথাটি কিন্তু বেসিক্যালি একটা পুরো সেন্টেন্সের ব্যাপারেই মডিফাই করে ফেলেছে। এরপরে দেখেন আই ক্যান হার্ডলি সি ইউ, এই অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার যেমন একটা সেন্টেন্সের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, অ্যাডভার্ব অফ ডাউন টোনার একটা সেন্টেন্সের গুরুত্ব ঠিক উল্টো ভাবে কমিয়ে দিয়েছে। কেমন, যেমন দেখেন হার্ডলি মানে কি, যে আমি একেবারে তোমাকে দেখতেই পাচ্ছি না, হার্ডলি বেসিক্যালি একটা নেগেটিভ মিনিং এর সেন্টেন্স। সেক্ষেত্রে আপনি যখন বলছেন যে আই ক্যান হার্ডলি সি ইউ, সেক্ষেত্রে এই যে এটা এটা একটা অ্যাডভার্ব অফ ডাউন টোনার, কেননা টোনটাকে ডাউন করে ফেলেছে। ইন্টেন্সিফায়ার মানে কি ইন্টেন্স করে ফেলেছে। অ্যাফার্মেশন অর নেগেশন, ইয়েস, এই কথাটা বলে আপনি পুরো সেন্টেন্সটাকে অ্যাডভার্ব মানে চিহ্নিত করতে পারবেন। তো ইয়েস বলার পর আপনি যখন বলছেন আই নো হিম, সেক্ষেত্রে পুরো সেন্টেন্সকে যে মডিফাই করছে সেটা আপনি বুঝে যাবেন। এখন বলেন ইয়েস আই নো হিম, এই কথাটা যে একটা অ্যাডভার্ব, এটা আমি আপনাকে প্রশ্নে কিভাবে বোঝাবো? আপনার যদি বেসিকটা আমি না বোঝাই, ইয়েস যে একটা অ্যাডভার্ব, তারপরে পুরো সেন্টেন্সকে এলওয়াই যে না থাকলে, মানে এলওয়াই থাকলেই যে অ্যাডভার্ব নাও হতে পারে, সেটা আমি প্রশ্নে আপনাকে মানে বেসিকটা না বোঝানো ছাড়া আমি যদি অ্যাডজেক্টিভ এত ডিটেইলে না যেতাম প্রশ্ন দেখে আপনাকে কিভাবে বোঝাতাম? তো ইউজুয়ালি আপনাদের অভ্যাস আসলে হয়েছে কি অনেকের যে যারা মানে কমার্শিয়াল ক্লাস করে খুব টিচাররা একটা টুকটাক বুঝে দিল, উনি কয়েকটা ব্যাপারে পারে, উনি কয়েকটা ব্যাপার বলে দিচ্ছে, ওই কয়েকটা ব্যাপার পরে আপনারা হ্যাঁ স্যার স্যার বেস্ট বেস্ট। বেসিক্যালি আমি যখন অনেকটা বলছি আমার নিজের কিন্তু ধৈর্যের প্রয়োজন হয়। আমি যদি ধৈর্য ধরে আপনাকে বোঝাতে পারছি, আপনার নিশ্চয়ই বোঝা উচিত যে স্যার যেটা বলছে এটা কাজের জন্যই বলছে। কেননা আমি যখন পার্টস অফ স্পিচটা শেষ করব, আমি এনশিওর করবো আপনারা সবাই পার্টস অফ স্পিচটা পারেন, এবং সেইভাবে আমি ক্লাসটা নিচ্ছি। এবার দেখেন
অ্যাডভার্ব থেকে যদি আমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পড়ে ফেলেছি, অ্যাডভার্বও পড়ে ফেলেছি, এবার যদি আমি বলি যে হি ওয়াজ রাদার এ ডিসএগ্রিয়েবল ম্যান, এই সেন্টেন্সটা কি হতে পারে আমাকে বলেন তো? এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি কি হতে পারে বলেন তো? একটু কমেন্ট করে জানাবেন আমাকে। আচ্ছা, ভেরি গুড, অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা নাউনকে মডিফাই করছে। এখন বলেন তো এটা কি, এটা তো নাউন, সেটা তো আপনারা বুঝলেন। ম্যান এটা কোন নাউন বলেন তো? ম্যান এটা কোন নাউন বলেন তো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই যে আমি ম্যান বলার পরে আপনার যে কমন নাউন, একটা আমি এখনো ভুল অ্যান্সার পাইনি, যে এটা আপনাদের কোনো কনফিউশন হচ্ছে, ব্যাপারটা আপনারা বুঝেছেন দেখে কিন্তু কনফিউশন হচ্ছে না। তো সেক্ষেত্রে একটু বুঝিয়ে, মানে ব্যাপারটা আসলে হয় কি যে না বুঝিয়ে মুখস্থ করানোর পক্ষপাতী খুব একটা আমি না, কারণ আমি মুখস্থ করতাম না খুব একটা। এবার দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? কি নাউন? ঠিক ম্যানের মতো কমন নাউন, আপনারা জানেন সেটা। আই হ্যাড এ টক উইথ হিম, এটা এখনো না, এটা ভার্ব শেষ করে নেই, দাঁড়ান। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? এগুলো তো আপনারা পারবেন, দাঁড়ান, এগুলো না, আপাতত আর অন্য কিছুতে যাই। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, কি হবে, কি হতে পারে এটা বলেন তো? এটা কি কি অ্যান্সার হতে পারে? যে হাত তুলছেন আপনারা। জি শাখা হচ্ছে স্যার, আমি শুনতে পাচ্ছি, আপনি ইয়ে করেন, আনমিউট করে কথা বলুন। জি স্যার বলুন। স্যার জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার আমি আগের একটা জিনিস স্যার বুঝি নাই স্যার, ওই যে বলুন বলুন। একটা জিনিস বলতেন না স্যার আপনি, যে কখন কোথায় এবং মানে কিভাবে তারা কোশ্চেন করলে স্যার অ্যাডভার্ব পাওয়া যাবে হ্যাঁ। স্যার ওইখানে। যখন আপনি স্যার ওই ভার্বের ক্লাসিফিকেশন, সরি স্যার অ্যাডভার্বের ক্লাসিফিকেশনে বোঝাইতেছিলেন, ওইখানে একটা হুম জায়গায় স্যার একটা এক্সাম্পল ছিল স্যার, যে হেয়ারের পর ইয়েস্টারডে, যেটা বললেন হুম স্যার ইয়েস্টারডে অ্যাডভার্ব। তো এখানে হুম যদি স্যার আমরা কোথায় দ্বারা প্রশ্ন করি, তাহলে হেয়ার মানে এখানেও তো একটা পিলাসি বোঝাইছে স্যার, এটা আচ্ছা, স্যার ইয়েস্টারডে আপনি হইলে এটা কোন কনফিউজ। কোন সেন্টেন্সটার কথা বলছেন একটু বলেন তো আমাকে। স্যার ক্লাসিফিকেশনের ওইটাই তো জানছি, অ্যাডভার্ব ক্লাসিফিকেশন। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা, ইয়েস ইয়েস্টারডে। স্যার, জি স্যার। হ্যাঁ। আই কেম হিয়ার ইয়েস্টারডে স্যার, এখানে হ্যাঁ। স্যার বলতে স্যার, এখানে এটাতে প্লেসও বোঝায় স্যার, এটাতে হুম ইয়েস্টারডে হইতেছে এটা বুঝি নাই। হি কেম হিয়ার ইয়েস্টারডে, মানে কোনটা প্লেস বোঝায় সেটা একটু আমাকে বলেন। স্যার হি কেম হেয়ার স্যার মানে কোথায়, মানে এইখানে স্যার। হ্যাঁ। এটা যদি স্যার আমরা স্যার কোথায় দ্বারা প্রশ্ন করি, তাতে হেয়ারটাও আসে স্যার, আর কখন দ্বারা প্রশ্ন করলে ইয়েস্টারডে হেয়ার, আসে। হেয়ার বেসিক্যালি কি স্যার নাউন হয়? একটু চিন্তা করে দেখেন তো, সূক্ষ্মভাবে একটু চিন্তা করে দেখেন। হেয়ার কি মানে, হেয়ার যদি আমি বলছি নির্দিষ্ট করে, কেউ হাত তুলছে? একটু চিন্তা করে না দেখেন তো স্যার, সূক্ষ্ম না করে, স্যার, এটা কি বলতেছেন নাউন হবে? নাউন হবে না স্যার। হ্যাঁ, তো নাউন না হলে তো এটা আর আপনার এটা নিয়ে টেনশনই নাই। হি কেম হিয়ার যখন বলছেন ইয়েস্টারডে, এবার আমি দেখি কেম হিয়ার ইয়েস্টারডে এর কথা বলা হচ্ছে। আমি যদি প্রশ্ন করি কি কোথায়, উত্তর আসে না। আমি যদি প্রশ্ন করি কখন, উত্তর কি আসে? কখন এসেছিল? হ্যাঁ, ইয়েস্টারডে এসেছিল। এভাবে চিন্তা করলে আচ্ছা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝছি এবার স্যার, আসলে ওই কখন মানে নাউন না হইলেও এটাতে কোশ্চেন করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, যে আচ্ছা নাউন না হলেও ব্যাপারটা একটু সূক্ষ্ম আছে, ব্যাপারটা কিন্তু খুব সহজ। এই যে ইয়েস্টারডে ব্যাপারটা, এটা আপনি প্রশ্ন করেছেন মানে ক্লিয়ার হওয়ার জন্য, প্রশ্ন মানে থাকে না যে একটু কনফিউশন ছিল দেখে প্রশ্ন করেছেন, ভালো হয়েছে। কেননা যদি আপনি এই কনসেপ্টটা ক্লিয়ার না রাখতেন, উপরে যত উঠবেন ইংরেজি আপনার তত বিরক্ত লাগতো। এই এই জন্য, কনফিউশনটা থেকেই যাইতো স্যার আমার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আর এই জন্যই মানুষের ইংরেজিটা বিরক্ত লাগে, যে যদি কোনো ভিতে কনফিউশন থাকে উপরে উঠবেন না, আগে ওইটা ঠিক করবেন তারপরে উপরে উঠবেন, দেখবেন ইংরেজি এত সহজ একটা জিনিস, কোনো কনফিউশন নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, একটু মিউট করে ফেলেন, আমার থেকে মাউসটা একটু দূরে, আপনি নিজে একটু মিউট করে ফেলেন। এবার আসেন একটু ভার্বে দেখি আমরা। আচ্ছা, ভার্বের কথা যখন বলা হচ্ছে, আমাদেরকে পড়ান, আমরা আপনার আপনার পড়ানোর ধরনটাকে খুব পছন্দ শ্রদ্ধা করে আপনার জ্ঞানদান থেকে বঞ্চিত হতে চাই না। জি স্যার, অবশ্যই না, আমি মানে থাকে না ওইটা সমস্যা না, মানে আমার হঠাৎ করে আসলে ইয়ে হয় কি, মানে কিছু কিছু ব্যাপারে দেখেন, আপনারা বিসিএস পরীক্ষা দিবেন, বিসিএস ক্যাডার হবেন ভবিষ্যতে ইনশাল্লাহ, আমি অবশ্যই দোয়া করি আপনারা ভালো করেন। সেক্ষেত্রে
আপনার না সমস্যা নাই স্যার, আমরা খুব একটা বেশি দূরে যাইনি, একটু দেরিতে এসেছেন আপনি, সমস্যা নাই, লেট বেশি হয়নি। তো যেটা বলছিলাম যে আপনারা মানে প্রপার ওয়ার্ডিং যদি না শিখেন সেক্ষেত্রে এখন থেকে কিভাবে হবে, মানে একটু প্রপার ওয়ার্ডে যে কথাটা বলছে আমি বিশ্বাস করি মানে উনি ওই সেন্সে কথাটা বলেনি, বাট ওয়ার্ডিংটা ভালো ছিল না। আপনি আমাকে একটা মানে যেটা আপনি বুঝেননি আপনি আমাকে 10 বার না 100 বার জিজ্ঞাসা করেন, আমি কখনোই বিরক্ত হব না, বাট আপনার যদি ওয়ার্ডিং ভালো না হয়, এটা মানে থাকে না, এটা আসলে আমি তো ফেরেশতা না, আমার খারাপ লাগবে যে এটা কি ধরনের ওয়ার্ড একটা জিনিস। এবার দেখেন অক্সিলারি ভার্বের ব্যাপারে যখন বলা হচ্ছে, ভার্ব বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। অর্থাৎ যখন আপনি একটা কাজ সমাপ্ত করবেন তখন সেটা ফাইনিট ভার্ব। আমরা বলে থাকি সমাপিকা ক্রিয়া, কিন্তু আমি সমাপ্ত চিন্তা করলেই হয়ে যায় সমাপিকা, কারণ এটা আমরা তো মানে ইউজুয়ালি ইউজ করি না, যেটা ইউজ করি না সেটা আমি আসলে খুব একটা বেশি পড়ানোর জন্য মানে থাকে না ওই কথাটা আমি খুব একটা বেশি পছন্দ করি না, কেননা এটা মুখস্থ হয়ে যায় কাইন্ড অফ। আর যখন আমি বলছি নন ফাইনিট অসমাপ্ত, সেক্ষেত্রে দেখেন নন ফাইনিটের মধ্যে আবার আছে কি জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। আচ্ছা আপনারা এটা বুঝবেন কি লিখছি। তো জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটার জন্য আপনাদের আলাদা একটা ক্লাসই আছে, এবং সেই জায়গা থেকে কম হলেও একটা প্রশ্ন আপনি বিসিএস এ পাবেন, দুটো পেতে পারেন, একটা যে পাবেন এটা 100% ইনশাল্লাহ। এবং জিরান্ড পার্টিসিপল খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, চাকরির পরীক্ষার মধ্যে খুবই প্রশ্ন আসে, কিন্তু অনেকের কাছে ব্যাপারটা একটু ভয়ের নাম। এই জায়গাটা আপনার কি বলে যে আপনার সবকিছু মিলিয়ে আর কি স্টুডেন্টরা এই জায়গাটা অনেক সময় অ্যাভয়েডই করে যায়। আমি দেখেছি যে খুব সহজ একটা জায়গা, বাট বইগুলোতে এত ঝামেলা করে লেখা যে আপনার অনেকে অ্যাভয়েডই করে যায়, যে জিরান পার্টিসিপল থেকে প্রশ্ন আসবে তাও অ্যাভয়েড করে যায়, কেননা মুখস্থ করতে হয় অনেক। আসলে কিচ্ছু না, খুব সিম্পল একটা জিনিস। আপনি নাউন বুঝেন না, অ্যাডজেক্টিভ বুঝেন না, আপনি জিরান পার্টিসিপল একেবারেই পানির মতো আপনার কাছে দেখাবো না জিরান পার্টিসিপলের ক্লাসে। এবার দেখেন ফাইনিট ভার্বের ব্যাপারে যদি আমরা কথা বলি, ওগুলো ছিল কিন্তু নন ফাইনিট ভার্ব, কেননা জিরান আইএনজি যুক্ত ভার্ব, পার্টিসিপলও আইএনজি যুক্ত ভার্ব, আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। তো সেক্ষেত্রে যখন আপনি এই ব্যাপারগুলো দেখছেন এগুলো কিন্তু সমাপ্ত হচ্ছে না, তাই এগুলো নন ফাইনিট ভার্ব। সিমিলারলি যখন আপনি দেখছেন প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্বটা হচ্ছে যে বেসিক্যালি যখন আপনি একটা সমাপিকা ক্রিয়া বা সমাপ্ত কাজকে বোঝাচ্ছেন সেই ব্যাপারটা। হ্যাঁ গুলিয়ে যায়, আপনার এটা গোলাবে না, যেটা বলছি মানে ওই ক্লাসে আপনারা যান, চাইলে এখনো আমি ক্লিয়ার করে দিতে পারি, বাট আই এম কন্ট্রোলিং মাইসেলফ, কারণ এই ক্লাসটায় মানে আপনি এখানে যা শিখছেন ওই এক্সাইটমেন্টে গিয়ে আমি এটা আপনাকে এখন হারাতে দিব না, কারণ এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি পার্টস অফ স্পিচটা পুরোটা বুঝেন, জিরান্ড আপনার কাছে জাস্ট একটা তুরির মতো হয়ে যাবে, জিরান্ড পার্টিসিপল পুরো তুরির মতো হয়ে যাবে। আপনি দেখেন, বিশ্বাস না হলে ক্লাসে দেখবেন। এবার দেখেন যখন বলা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ কি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, সরি কি বলে যে যেই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আপনার যেই ভার্বটির মধ্যে অবজেক্ট বা কর্মপদ থাকে, ইনট্রানজিটিভ হচ্ছে যেটার অবজেক্ট থাকে না, অর্থাৎ মানে ভার্বটি দিয়েই সেন্টেন্সটা শেষ হয়ে যায়। ফাইনিট অক্সিলারি ভার্বটা আমাদের এটা বলার অপেক্ষা রাখে না, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এইসব ব্যাপারগুলো। এবং মডেল অক্সিলারি কি মোড যখন বোঝায়, শ্যাল, শুড, উইল, উড, এই ব্যাপারগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এবার দেখেন আমরা যদি ট্রানজিটিভ ভার্বের ব্যাপারে কথা বলি, যে হি ইজ ইটিং রাইস, দেখেন তো এখানে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট আছে, এই ইটিং এর পরে একটা কথা দিয়ে মানে ভার্বটির যে কাজ আছে সেটাকে সম্পন্ন করা হয় বা একটা সেন্টেন্সকে সমাপ্ত করা হয়, এই ভার্বের পরেও একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। এবং ইনট্রানজিটিভ ভার্ব যখন বলা হয় সেটা হচ্ছে এই ভার্বটা দিয়েই সেন্টেন্সটা শেষ হয়ে যায়, অর্থাৎ তার পরে আর কোনো কিছুই থাকে না, সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। মনে রাখবেন কিভাবে, ইনকমপ্লিট, যখন ইনট্রানজিটিভ বলছেন ইন কথাটা আছে, যখন ইনকমপ্লিট বলছেন ইন কথাটা আছে, ইনকমপ্লিটের সাথে ইনট্রানজিটিভ মিলিয়ে ফেললে দেখেন তো ইনকমপ্লিট লাগছে না, দ্য বার্ডস আর ফ্লাইং, এখানে আর একটা কথা মিস করছেন না, মানে মনে হচ্ছে না যে একটা অবজেক্ট থাকলেও থাকতে পারতো,
সেন্টেন্স হয়েছে বাট একটা অবজেক্ট থাকলেও থাকতে পারতো। অর্থাৎ যখন আপনি একটা ভার্ব দিয়ে সেন্টেন্স শেষ করে ফেলছেন, এই ভার্বের মধ্যে এই ভার্বের পরেও যদি অন্য কোনো সেন্টেন্স থাকতো খারাপ হতো না, এমন ক্ষেত্রে কিন্তু তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, মানে যেটার অবজেক্ট থাকে না। ট্রানজিটিভ ভার্ব কোনটা? যেই ভার্বের অবজেক্ট থেকে যায়, অর্থাৎ ভার্বের পরেও আরেকটি কথা থেকে যায়, এবং এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। শুধু এতটুকু বেসিক যদি আপনি জানেন যে ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে না। ফর এক্সাম্পল ধরেন লিখে মানে উঠিয়ে দিল যে দ্য বার্ডস আর ফ্লাইং, দ্য বয়েজ আর প্লেইং, হুইচ টাইপ অফ ভার্ব ইজ দিস? ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব বা হাবিজাবি এরকম কিছু একটা দিয়ে দিল। অর্থাৎ এই সেন্টেন্সটা দিয়ে এটার যে অবজেক্ট থাকে না, এটার যে কর্মপদ থাকে না, এটা যদি আপনি জানেন একটা মার্কস কনফার্ম। এত ডিটেইলে আপনার যাওয়ারই দরকার নেই। সেক্ষেত্রে এই কিছু কিছু জায়গা আছে যে কোন জায়গার বেসিক প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা আপনার বুঝতে হবে। এরপরে হচ্ছে প্রাইমারি অক্সিলারি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই যে হ্যাজ বিন, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার, আমি জানি আপনারা সবাই জানেন, তাও আমি মানে থাকে না যে আমি বিশ্বাস করি যে ব্যাপারগুলো যদি কেউ না জেনে থাকে সেক্ষেত্রে একটু তাও লিখে দিই। প্রাইমারি অক্সিলারি গুলো হচ্ছে am, is, are, was, were, have, has, had। অর্থাৎ এই যে ব্যাপারগুলো আছে এগুলো সাহায্যকারী হিসেবে একটা সেন্টেন্সে মোস্ট অফ দ্য কেসেস বসে থাকে। এখন কথা হচ্ছে যদি সাহায্যকারী না হয়ে প্রধান ভার্ব হয়, হতে পারে একটা সেন্টেন্সে যদি প্রধান ভার্ব না থাকে সেক্ষেত্রে এই ভার্বগুলোই কিন্তু প্রধান ভার্ব হিসেবে বসে থাকে, সেক্ষেত্রে মেইন ভার্বের কাজ করে থাকে এগুলো। এবার আসেন মডাল অক্সিলারি, অর্থাৎ মোড যখন বোঝানো হয়। এই মোড কিভাবে বোঝানো হতে পারে? উইল, would, shall, should, may, might, এরপরও ব্লাবলা অনেক কিছু আছে। অর্থাৎ এই যে ভার্ব গুলো আছে এগুলো ভ্যারি বি, বিং, বিন, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, যে হ্যাঁ সবগুলো এগুলো বেসিক্যালি জাস্ট আমি একটু রিক্যাপ করিয়ে দিলাম, কেননা প্রাইমারি অক্সিলারি আমি যেটা বুঝেছি প্রাইমারি আর মডাল অক্সিলারি না, অনেক সময় কেউ যদি এই সিম্পল ব্যাপারটা, এটা কিন্তু খুব মানে থাকে না যে এমন রকেট সায়েন্স না, বাট অনেক সময় আপনারা চর্চা বা এটার সাথে তো আপনারা লেগে নাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু বেসিক্যালি এই ব্যাপারগুলো আছে যে এই ব্যাপারগুলো আপনার ডু, ডাজ, ডিড, এগুলো স্যার মানে অক্সিলারি না, এগুলো আসলে বেসিক্যালি ডু একটা ভার্ব। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলাম যে এই সিম্পল ব্যাপারে নলেজ থাকার কারণে আপনার উপরে গেলে একটু কষ্ট হতে পারে, তো এই জন্য এই সিম্পল ব্যাপারটা আপনাদেরকে আমি দেখালাম। এবার দেখেন মডাল অক্সিলারি ব্যাপারটা হচ্ছে ক্যান, হ্যাজ বিন, মানে ক্যান ডু। এরপর প্রাইমারি অক্সিলারি হচ্ছে হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন না বলে হ্যাভ বিন হতে পারতো, হ্যাড বিন হতে পারতো, যেটাই হতো না কেন সেটা মডাল প্রাইমারি অক্সিলারি হয়ে যেত। এবার আসেন আমাদের ভার্ব, মোটামুটি একটা রাফ আইডিয়া নিয়ে আমরা চলে গিয়েছি, কারণ ভার্বে আমাদের খুব একটা বেশি এখান থেকে আইডিয়া দরকার নেই, কেননা ভার্ব থেকে যে প্রশ্ন সেটা জিরান্ড এবং পার্টিসিপল থেকেই আসে। কিন্তু যদি এইখান থেকে আসে, আমি একটা জিনিস বলে রাখি, এইখান থেকে আসলে শুধু একটা জায়গায় আসবে, একটা জায়গায় আসতে পারে, যেটা আমি আবারও বলছি যে এই যে এখানে অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট খুঁজে পাবেন না। শুধু এতটুকু বেসিক জানলে আপনার ভার্বের মধ্যে আর ডিটেইলে জানার প্রয়োজন হয় না, মানে থাকে না যে খুব একটা বেশি পড়ার জায়গা থাকে না, এই জিনিসটাই আপনি পড়তে পড়তে গেলে ভুলে যাবেন। বিসিএস এর সিলেবাসটা এমন বা বিসিএস এ পড়া এমন, এই সিম্পল জিনিসটা আপনি কিন্তু একটা সময় অনেক পড়ার কারণে ভুলে যাবেন। মানে অনেক পড়া বলতে কি যে আননেসেসারি লোড যদি নেন, আননেসেসারি প্রেশার যদি নেন, সেক্ষেত্রে এটাও আপনার কাছে কঠিন মনে হবে। এই জন্য যখন পড়াচ্ছি তখন সহজ মনে হলো, ব্যাপারটা কিন্তু এতটুকু আপনার মনে রাখলে একটা নাম্বার চলে আসে, সেক্ষেত্রে এটা মনে রাখবেন অবশ্যই। এবার আসেন প্রিপোজিশন। প্রিপোজিশন বেসিক্যালি যখন এটা ভুলে যেতাম বাট আজ থেকে ভুলে যাবেন, জি এটা আজকে থেকে আপনি মনে, এই জায়গাটা থেকেই প্রশ্ন আসার সুযোগ আছে যে ইনকমপ্লিটের সাথে ইনট্রানজিটিভ, এটা একটু রিলেট করে আপনার মনে রাখার সুযোগ থাকে। এবার আসেন প্রিপোজিশন নিয়ে কথা আমরা বলি। প্রিপোজিশন বেসিক্যালি যখন আপনার
প্রিপোজিশন অর্থ যদি আমরা দেখি আমরা কি বলতে পারবো? প্রি অর্থ কি? পূর্বের। পজিশন অর্থ কি? স্থান। সেক্ষেত্রে পূর্বের স্থান যদি বলা হয়, নিশ্চয়ই পরে এমন কিছু একটা আছে যেটার পূর্বের স্থানের কথা বলা হচ্ছে। তো সেটা কি? বেসিক্যালি প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বের স্থান, এটাকেই প্রিপোজিশন বলে। অর্থাৎ একটা প্রিপোজিশন হওয়ার মেইন কন্ডিশন হচ্ছে তারপরে নাউন বা প্রোনাউন থাকতে হবে, তাহলেই সেটি প্রিপোজিশন হবে। এবং এই জায়গার বেসিক থেকে একটা প্রশ্ন 40তম বিসিএস এ এসেছে, একটা প্রশ্ন 45তম বিসিএস এ এসেছে। শুধু এই জায়গার বেসিক থেকে আপনারা একটু পড়েছেন তো আপনারা মনে হয় অ্যাসাইনমেন্ট টেস্টের জন্য, যে প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে যে পার্থক্যটা আছে, সূক্ষ্ম যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা জানলে দুটো বিসিএস এ দুটো প্রশ্ন পারা যায়। তো ইংরেজি খুব একটা কঠিন না, বেসিকটা জানলে বেসিক থেকেই আসে। আপনাকে ইংরেজিতে জাহাজ হওয়ার জন্য দেখেন আছে এখানে আপনি কতটা, কেননা জাহাজ আপনি কতটুকু সেটা রিটেন পরীক্ষায় দেখাতে হবে স্যার। রিটেন পরীক্ষায় জাহাজ না দেখে আপনি আসলে পারবেন না। মানে থাকে না যে ওই পরীক্ষাটা টোটালি আলাদা, প্রিলি পরীক্ষা হচ্ছে যে কাদের খাতা দেখবে সেটা আসলে দেখে। তো সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যে ইংরেজি এমন কোনো রকেট সায়েন্স, আমি আপনাদেরকে বলছি ইংরেজিতে যে 45তম বিসিএস পরীক্ষা হয়েছিল, এখানে 20-এ 20 পাওয়া কোনো ব্যাপারই ছিল না, খুব সহজ একটা প্রশ্ন এসেছে। এই অন্যান্য যে এভারেজ প্রশ্নগুলো আছে ইংরেজিতে, মানে ইয়ের যে প্রশ্নগুলো আছে, যে ইংরেজি বিসিএস এর যে 20 মার্কসের, মানে 15 তো থাকে আপনার লিটারেচারে, এছাড়া যে 20 মার্কস থাকে 18 খুবই সম্ভব পাওয়া। তো সেক্ষেত্রে আপনারা ভয়ের জন্য কখনো মার্কস, এটা মানে যদি ছুটে তাহলে ভয়ের জন্য ছুটে আসেন। দেখি যে প্রিপোজিশন থেকে যে প্রশ্নটা এসেছে শুধু 3-4 বিসিএস এর মধ্যে 2বার এসেছে। কিন্তু এই সূক্ষ্ম ব্যাপারগুলো আসলে অ্যানালাইসিস না করা হলে হয় কি, আপনাদেরকে যে আমি প্রতিনিয়ত প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নের কারণে আপনার একটু অ্যানালাইসিস করার অভ্যাস হচ্ছে আপনাদের। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় ফোকাস করতে হবে। আর ট্রাস্ট মি, যেহেতু আপনি ইংরেজি ক্লাস করছেন আমার সাথে, আপনি শুধু মানে ইংরেজি ক্লাসের জন্য তো আর করছেন না, বেসিক্যালি আমি আপনাকে মানে ওভারঅল তো গাইড করছি। আর গাইড করছি বলতে আপনাকে ওই জায়গাটাই আমি দেখাচ্ছি যেই জায়গায় আপনি পাস করবেন, বা যে জায়গায় আপনার আসলে পাস করতে যাওয়া উচিত। সেজন্য এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন, কেননা পাস করা আর পড়া জিনিসটা এক না। পাস মানে আপনার থেকে বহুত পড়ালেখা অনেক মানুষ করছে, আমার থেকে বহুত পড়ালেখা বিসিএস অনেক মানুষ করতেছে, কিন্তু স্টিল পাস করবে একটু, মানে থাকে না গোছালো প্রিপারেশন যাদের থাকবে, একটু যারা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবে। এই জায়গা থেকে যে দুটো প্রশ্ন এসেছে, যারা দেখবেন দিন রাত 24 ঘন্টা পড়ছে তারা এটা খেয়ালই করে নাই যে এই জায়গা থেকে দুটো প্রশ্ন এসেছে। লাভটা কি আপনার পড়ালেখা করে? দিন শেষে আসলে কিচ্ছু হয় না। এবার দেখেন এই জায়গার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের অথবা নাউন বা প্রোনাউনের সমপর্যায়ের ওয়ার্ডের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। উল্লেখ্য যে প্রিপোজিশন জাতীয় কোনো শব্দ যদি কোনো সেন্টেন্স বা ক্লজের পূর্বে না বসে কি বলে পূর্বে বসে, সেক্ষেত্রে সেটি প্রিপোজিশন হয় না, সেটিকে কনজাংশন হয়। আপনারা সেন্টেন্স আর মানে ক্লজ এবং ফ্রেজের পার্থক্যটা কি আপনাদেরকে বোঝানো হয়েছিল আমার? ক্লজ এবং ফ্রেজ একটু বলবেন তো, ক্লজ এবং ফ্রেজটা কি বুঝেছেন কিনা? তাহলে এই ব্যাপারটা খুব সহজ একটা জিনিস। আচ্ছা, ইয়েস, ভেরি গুড। সেক্ষেত্রে একজন বলছেন ইয়েস, একজন বলছেন না। ক্লজ এবং ফ্রেজের, আচ্ছা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কয়েকজনই বলছেন না। ক্লজ এবং ফ্রেজ খুব সহজ একটা জিনিস। এই সহজ জিনিসটা আমরা অনেক সময় ভাষাগত কারণে না বোঝার কারণে মনে হয় কি যেন বলছে, আসলে খুব সহজ একটা জিনিস। মানে খুব সহজ কি, এটা আসলে বোঝানোর কিছু নাই, সবাই জানে, কিন্তু আমি জানি যে সূক্ষ্ম ব্যাপারটা একটু ঝামেলা হয় স্টুডেন্টদের। ধরেন আপনি বলছেন হি ইজ আ ভেরি গুড বয়, একেবারে চিরাচরিত সেন্টেন্স যেটা সারা দিনই বলে থাকে, সবাই বলে থাকে। আচ্ছা একজন বলছে সাউন্ড প্রবলেম, আপনারা কি সাউন্ড আমাকে দেখতে শুনতে পাচ্ছেন তো ঠিক মতো? দেখতে এবং শুনতে পাচ্ছেন কি আমাকে? আচ্ছা, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। যার প্রবলেম হচ্ছে স্যার, আপনার নেটওয়ার্কটা একটু চেক করে রাখবেন, মানে মাঝে মধ্যে নেটওয়ার্কে একটু প্রবলেম হয়। এবার দেখেন, যখন হি ইজ আ ভেরি গুড বয় বলছে, একেবারে ট্র্যাডিশনাল সেন্টেন্স, ইজ একটা ভার্ব আছে, এই ভার্ব যুক্ত যে কোনো একটা সেন্টেন্স আমি যখন দেখব তাকে ক্লজ বলবো। সেটা হচ্ছে একটা খণ্ড বাক্য বা একটা মানে বাক্যের খণ্ডাংশ। আবার যখন ফ্রেজ বলবো, তখন ধরেন শুধু আমি যদি গুড বয় বলি, এটাতে কোনো ফাইনিট ভার্ব বা ভার্ব নেই। যেহেতু ভার্ব নেই, এরকম 1000 শব্দ যদি একত্রিত হয় তাহলেও সেটা ফ্রেজই থাকবে।
সেক্ষেত্রে ফ্রেজ এবং ক্লজ ব্যাপারটা হচ্ছে পার্থক্য হচ্ছে এইটা। এইটা যদি আপনি থাকে, এইটা যদি আপনি বোঝেন, সেক্ষেত্রে এই জিনিসটা আপনার কাছে কোনো কিছু না। দেখেন যে দুটো ক্লজকে যদি যুক্ত করে, ক্লজ কি খণ্ডাংশ, বাক্যের খণ্ডাংশ, দুটো ক্লজকে যুক্ত করবে কে কনজাংশন। দেখেন কনজাংশন অর্থাৎ যেটি দুটো ক্লজকে যুক্ত করবে। মনে রাখবেন কিভাবে, ক্লজ কনজাংশন দুটো দিয়ে সি, ক্লসেও সি আছে, কনজাংশনেও সি আছে। সেক্ষেত্রে দুটো ক্লসকে যখন যুক্ত করছে, অর্থাৎ ফাইনিট ভার্ব যুক্ত দুটো সেন্টেন্সকে যখন যুক্ত করছে, সেটি হয়ে যাচ্ছে ক্লজ। এবং দুটো একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে অন্য যেই ওয়ার্ড গুলো আছে সেগুলোর যখন রিলেশন করিয়ে দিচ্ছে, সেটি হয়ে যাচ্ছে ফ্রেজ। এখন দেখেন এটা যদি হয়ে থাকে, এটা একটু লিখে নেন, এটা একটু লিখে নেন। এই বেসিক পার্থক্য থেকে এই কথাটা জানলে আপনারা 2 মার্কস পেতেন 4টা বিসিএস এর মধ্যে। 4টা বিসিএস এর মধ্যে শুধু 2টো প্রশ্ন এসেছে এখান থেকে। এটা একটু লিখে নেন। লেখা শেষ হলে ডান লিখবেন। আচ্ছা, একজন হাত তুলেছেন। জি স্যার বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? ভেরি গুড, আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার আমার প্রিপোজিশন নিয়ে খুব প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে কি, আমাদের কিছুদিন গতকালকে আমাদের হচ্ছে গ্রুপে একটা কুইজ আসছিল, হি ডাইড ড্যাশ ম্যালেরিয়া। তো এখানে অ্যান্সারটা হয়েছিল অফ, কিন্তু এখানে অফটা কেন হলো? কারণ ডাইডের পর কিন্তু স্যার অফও হয়, বায়ও হয়, আবার ফরও হয়। এখানে আমি বুঝতে পারি না যে আমি অফ বসাবো না বাই বসাবো না ফর বসাবো। এটা আপনি স্যার আমার আমার সাথে খুবই থাকেন, কনফিউশন। আপনি আমার সাথে থাকেন। এখন দেখেন এটা 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 আগে লেখা শেষ করেন, আমি দেখাচ্ছি ব্যাপারটা। ওকে স্যার। এটা থেকে প্রতিনিয়তই প্রশ্ন আসে, প্রতিনিয়তই স্টুডেন্টরা ভুল করে। বাট যে ব্যাপারটা থেকে প্রশ্ন আসে একটু কঠিন যদি হয়, সেটাও আমার সহজ করে মনে রাখার চিন্তা করতে হবে যদি হয়ে থাকে। এটা কি লিখেছেন গোলাম মোস্তফা? আপনি আমার সাথে থাকেন, আনমিউট থাকেন। আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি থাকেন শেষ করে। হ্যাঁ, বাক্য দিয়ে বোঝাবো স্যার। আরেকটা জিনিস আমি একটু, যেহেতু উনি বলেছে, এই ব্যাপারটা আমি একটু দেখিয়ে নিচ্ছি। জি আপনি স্যার, আমি আছেন? অনমিউট আছি। জি আচ্ছা স্যার, আচ্ছা, জি ঠিক স্যার। আছে। ওই ব্যাপারটা আমি দেখাচ্ছি, বাট এর আগে এই প্রিপোজিশনটা সবার জন্য একটু বলি। লেখার কালি কি ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ডাইড অফ, 2 হচ্ছে ডাইড ফর, 3 হচ্ছে ডাইড বাই, 4 হচ্ছে ডাইড ডাইড ফ্রম। ফ্রম। বেসিক্যালি এটা যার সাথে যা বসে সেটা মোটামুটি স্বীকৃত, মানে থাকে না যে স্বীকৃত সবসময় এটার সাথে এটা বসে দেখেই এটা বসেছে, আর কোনো কিছু না। যদি আমি বলি ডাইড অফ হচ্ছে রোগে, রোগে মারা যাওয়া। ডাইড ফর হচ্ছে দেশের জন্য মারা যাওয়া। ডাইড বাই হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, আচ্ছা দুর্ঘটনা। এবং ডাইড ফ্রম হচ্ছে বেশি খাওয়ার জন্য মারা যাওয়া। মনে রাখতে স্বাভাবিক কষ্ট হওয়ার কথা, যতই পড়েন ততই কষ্ট হওয়ার কথা। অফ ফর মানে সিমিলার টাইপ অফ ওয়ার্ড গুলো, তাই না? এটাই তো প্রবলেমটা। এবার দেখেন, যদি আমরা একটু ডিফারেন্ট টেকনিক করে মনে রাখি, ডাইড অফ, অফটা কেন রোগের জন্য হয়? চিন্তা করেন তো, আপনার যখন ক্যান্সার হয়, আপনার যখন ম্যালেরিয়া হয়, আপনার যখন কোন একটা মানে থাকে না যে বিপজ্জনক কোন একটা রোগ হয়েছে, রোগটা কি আপনাকে একেবারে অফ করে দিবে নাকি আস্তে 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 অফ করে দিবে? আস্তে আস্তে অফ করবে। আস্তে 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 সেই ক্ষেত্রে আস্তে 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 একটা মানুষ কিন্তু অফ হয়ে যায় রোগের কারণে। এটা কিন্তু ননসেন্স, বেসিক্যালি এটা আসলে কোনো সেন্স ক্রিয়েট করে না। আমি আপনাকে মনে রাখার জন্য টেকনিকটা দেখাচ্ছি, মানে এটা একটা আপনি জাস্ট মনে রাখতে পারবেন এমন। দেখেন আস্তে আস্তে একটা রোগ একটা মানুষকে অফ করে দেয়, এই জন্য ডাইড অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। ডাইড ফর,
দেশের জন্য বা কোনো কিছুর জন্য আপনি যখন বলেন যে তোমার জন্য আমি অপেক্ষা করছি, সেক্ষেত্রে আপনি কি বলেন? আই এম ওয়েটিং ফর ইউ। আপনার জন্য যখন কারোর জন্য কোনো একটা মানে কাজ করছেন, সেটা তো অবশ্যই আই এম ওয়েটিং ফর দ্যাট, বা আই এম ওয়েটিং ফর দ্যাট পারসন, আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর দিস টু হ্যাপেন। তো এই যে ওয়েটিং ফর ব্যাপারটা অর্থ কি জন্যে, সেক্ষেত্রে ফর যে জন্য এটা আমরা মাথায় রাখলে ওয়েটিং ফর যে জন্য সেটা আমরাও মানে সেটা আমাদের আসলে মানে কি বলে যে আর আলাদা করে ব্যাপারটা খেয়াল করতে হবে না। ডাইড বাই যখন বলা হয় দুর্ঘটনা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আপনি যখন দুর্ঘটনা কোথায় কোথায় হয়? রাস্তায় হয় না? রাস্তায় হয় অবশ্যই দুর্ঘটনা। তো যেহেতু দুর্ঘটনা রাস্তায় হচ্ছে, তো আপনি যখন চিন্তা করেন, আপনার যে কয়দিন আগে ঈদে বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনাদেরকে কিন্তু আপনারাই কিন্তু আপনাদের বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে বলেছেন আমি বাই রোডে আসতেছি অথবা আমি বাই এয়ারে আসতেছি, তাই না? মানে এই ব্যাপারটা কি একটা রাস্তা বোঝানো হয়, তাই না? বাই এয়ার অথবা বাই রোড ব্যাপারটা একটা রাস্তা বোঝানো হয়। সেক্ষেত্রে যখন আপনি ডাইড বাই কথাটা বলছেন, তার মানে কি দুর্ঘটনাতে যে মারা যায়, সেটা যদি আপনি চিন্তা করেন যে দুর্ঘটনাটা হয় কোথায়? রাস্তায় বা পথে। এবং বাই রোডও বলা হয় যেহেতু দুর্ঘটনাটা মানে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ডাইড বাই হয়। সেক্ষেত্রে আপনি যদি এটাকে মনে রাখতে চান, এভাবে মনে রাখতে পারেন যে রোডে অ্যাক্সিডেন্ট হয়, আমরা যখন বাই রোডে যাওয়ার কথা বলি, রোড দিয়ে যাওয়ার কথা বলি, সেক্ষেত্রে বাই ডাইড বাই হলে দুর্ঘটনায় মারা যাওয়া। এরপরে দেখেন ডাইড ফ্রম, বেশি খাওয়ায় মারা যাওয়া। এখানে আছে দুটো অ্যালফাবেট, এখানে আছে তিনটা অ্যালফাবেট, এখানে আছে দুটো অ্যালফাবেট, সব থেকে বেশি অ্যালফাবেট এখানে আছে চারটা। তার মানে এই লোকটা বেশি খায়। এই লোকটা বেশি খায় দেখে বেশি খেতে খেতে ফ্রম লিখতে লিখতে সে বেশি খেয়ে মারা গিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমাকে বলেন ডাইড অফ কি হবে? জি স্যার, ডাইট অফ হ্যাঁ, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, কলেরা। ভেরি গুড। এবার আমাকে বলেন ডাইড বাই। রোড অ্যাক্সিডেন্ট। ডাইড ফ্রম। ডাইট ফর্ম হচ্ছে ওভার ইটিং। ডাইড অফ। ডাইড অফ কি বলেছিলাম? ডাইড ফর বলেছি, ডাইড অফ বলেছি, ডাইড বাই বলেছি। বাই বলেছি কি না? বাই বলেছেন, বাই বলেছেন, ফর বলেননি। ফর বলি না। আচ্ছা, ফর কি তাহলে? ফর হচ্ছে কাঞ্চিত। হ্যাঁ, ভেরি গুড। এবার আর ঝামেলা হবে? আমি তো আর এটা কোনোদিনও ভুলবো না স্যার, এমন ভাবে শিখলাম। ভেরি গুড, থ্যাংক আপনাকে ইউ সো অসংখ্য মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যান্ড রেজ করেছে যারা, আনমিউট। এটা আসলে বললাম কেন, এটা খুব মানে ইন্টারেস্টিং একটা জায়গা, এবং এটা প্রতিনিয়তই পরীক্ষা আসে, স্টুডেন্টরা জানে যে প্রতিনিয়ত আসে, তাও মুখস্থ করতে গিয়ে ভুল করে। জি স্যার বলুন, আমি শুনতে পাচ্ছি। স্যার দুশ্চিন্তায় মারা যাওয়াটা কি হবে? আপনার বাড়ি কি কাইন্ডলি বলবেন? নোয়াখালীতে? না আচ্ছা, দুশ্চিন্তায় মারা যাওয়া মানে সেটা তো একটা কারণে হয়, তাই না? শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ডাইড বাই যখন আপনি বলছেন, তার মানে কি আপনার একটা রোডে মারা গিয়েছে বা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো সেক্ষেত্রে রোডটা বেসিক্যালি কি একটা কারণ হয়ে থাকছে। সেক্ষেত্রে যখন দুশ্চিন্তায় মারা যাওয়া বোঝায়, সেক্ষেত্রে কিন্তু ডাইড বাইটাও বসতে পারে। বুঝতে পেরেছেন? কিন্তু ডাইট বাই মানে দুশ্চিন্তার ব্যাপারটা এমন করে আসবে না, বেসিক্যালি মানে অ্যাক্সিডেন্টের ব্যাপার, মানে এই চারটা মোটামুটি ট্যাবু, মানে এই চারটা কোয়েশ্চেন এই চারটা জিনিসই আসে। এটা মানে থাকে না, ওনারা কেন দেয় সেটা আসলে আমি জানি না, কিন্তু বেসিক্যালি এভাবে কিন্তু এসে থাকে। আর বাই দ্য ওয়ে, মানে বাড়ির কথাটা আমি দুষ্টুমি করলাম, এটা নিয়ে আবার ইয়ে করবেন না, মাইন্ড করবেন না। তো যেটা বলছিলাম যে আচ্ছা, আর কারো কোয়েশ্চেন? আবু সাইদ। জি স্যার বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার এখানে বলছিলাম যে যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে যেটা বোঝায়, সেখানে তো আমরা জানি যে ডায়েট ইন বসে, এটা কতটুকু সঠিক? কি কোনটা স্যার? ডায়েট ইন। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে। সেক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, মানে ইম্পর্টেন্ট ব্যাপারটা নিয়ে তো আমরা কথা বলছি। এই ডাইট দিয়ে আরো 8-10টা মানে আরো 4-5টা আপনি বলতে পারবেন। শুধু শুধু এই আননেসেসারিতে গিয়ে খুব একটা বেশি ঝামেলা পাকানোর দরকার নেই। কেননা এই যদি ডাইট থেকে আসে ফ্রম, অফ, বাই, তারপরে কি ফ্রম, অফ, বাই, ফর, এই কয়টা থেকে আসে, আপনি প্রশ্ন দেখেন এই কয়টা থেকেই আসে। সেক্ষেত্রে আরেকটা দেখছিলাম যে ডায়েট বাই, এটা তো আমরা জানতাম হিংসায় মৃত্যু আর কি, যেটা বাই বেসিক্যালি হচ্ছে একটা রিজনে মারা যাওয়া। বুঝতে পেরেছেন? যখন একটা অ্যাক্সিডেন্টের কথা বলছেন, এই অ্যাক্সিডেন্টটা বেসিক্যালি রিজন হয়ে যায়, সেজন্য আপনার এটা একটা রিজন হিসেবে। আচ্ছা, একজন বলছেন ডাইট ফ্রম, ওই যে 4টা অ্যালফাবেট আছে, এই জন্য বেশি খেয়েছে, বেশি খেয়ে মারা গিয়েছে। বুঝতে পেরেছেন?
তো সেক্ষেত্রে আসুন এবার আমরা ইয়ে করি, আর বাকিটা প্রিপোজিশনের ক্লাসে আমাদের আপনাদের প্রিপোজিশনের, এটা কিন্তু প্রিপোজিশনের ক্লাস বেসিক্যালি শেষ না, এটা পার্টস অফ স্পিচের ক্লাস। তো সেক্ষেত্রে পার্টস অফ স্পিচের প্রিপোজিশন যতটুকু বেসিক থেকে আসে সেটা দেখাচ্ছি। প্রিপোজিশনে আমাদের আলাদা ক্লাস থাকবে, কিন্তু প্রিপোজিশনে আলাদা ক্লাস থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আলাদা ক্লাস থাকবে, সেখানে ইনশাল্লাহ টেকনিক করে সবকিছু দেখিয়ে দিব, দেখবেন ভুলবেন না। এরপরে দেখেন, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন অথবা নাউন বা প্রোনাউন, এটা তো আপনি লিখেছেন ক্লজ বলে, এটা একটু এক্সাম্পলে দেখি, দেখেন তো। The students arrived at college after the bell rang. বলেন তো এটা কি প্রিপোজিশন নাকি এটা কনজাংশন? বলেন তো একটু। এই যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা স্যার, ভালো আছেন? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? কি আছে, আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার, এই যে যদি দুর্ঘটনা বলতে এখানে বা ঘূর্ণিঝড় বা এরকম ঠাটা পড়া, এটার ক্ষেত্রে কি হবে? ঠাটা পড়া, ঠাটা পড়ার ক্ষেত্রেও বাইটাই হবে, বুঝতে পেরেছেন? স্যার, আচ্ছা ঠিক আছে। আর ওই বিষণ্ণটা তো বললেন না স্যার, কিভাবে কি 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 বিষণ্ণতায় মারা যায় কিভাবে, সেটা কি হবে? স্যার প্রিপোজিশনের ক্লাস আমাদের আলাদা, আমি এটা নিয়ে কথা বলতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে। আমাদের প্রিপোজিশনের বেসিকটা আমরা জানবো, প্রিপোজিশনের ভেতরে না, ঠিক আছে? ওগুলো আমরা পরে আচ্ছা কথা আচ্ছা, বলবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে স্যার, আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা, ওই যে আরেকজন দিয়েছে। আচ্ছা বলুন তো স্যার, এটা কি বলুন? এই যে দ্য স্টুডেন্টস অ্যারাইভড অ্যাট কলেজ আফটার দ্য বেল র‍্যাং, বলেন তো এটা কি হবে? ওনাকে দেন, ওই যে 9। স্যার আপনার নাম কি? 929 কি যেন নাম, মানে আপনার নাম লিখবেন, আমি আসলে আপনার নাম দেখতে পাচ্ছি না। আর হ্যান্ড রেজ করেছেন যিনি, আনমিউট করার রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আচ্ছা কি উম্মে কুলসুম বলছেন প্রিপোজিশন, স্যার প্রিপোজিশন কেন হবে? ওনাকে আনমিউট করে দেন। উম্মে কুলসুম যিনি আছেন উনি বলেছেন প্রিপোজিশন, প্রিপোজিশনটা কেন হবে এটা একটু আমাকে বলেন এখন। স্যার বলেন তো প্রিপোজিশনটা কেন? আসসালামু আলাইকুম জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার ভালো আছেন? জি স্যার, ভেরি আলহামদুলিল্লাহ গুড। ভালো। আচ্ছা স্যার, প্রিপোজিশনটা কেন বলেন? স্যার এখানে তো নাউনের পূর্বে বসতেছে, এজন্য। এটা তো ক্লজের পূর্বে বসছে না। ক্লজের পূর্বে বসছে না? না স্যার। এটা কোন নাউনের পূর্বে বসেছে? দা কোন নাউনের বেল, পূর্বে? হ্যাঁ দা বেল রাং স্যার, এটা তো পুরাটাই তো নাউন বোঝাচ্ছে। পুরাটাই নাউন বোঝাচ্ছে না, না দা বেল র‍্যাংটা দিয়ে তো বেলটা বাজার কথা বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই যে যখন আপনি একটা ভার্ব দেখতে পাচ্ছেন, এটা আসলে বেসিক্যালি এটা একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব আছে, দুটো ভার্ব আছে। এই দুটো ভার্ব যুক্ত যখন একটা মানে সেন্টেন্সকে আমি আফটার কথাটি দ্বারা যুক্ত করছি, সেক্ষেত্রে আমি তাকে কনজাংশন বলতে পারি। কিন্তু যখন আমি এই রহিম স্টুড বিফোর হার এই কথাটি বলছি, এটা শুধুমাত্র একটা প্রোনাউন বা নাউনের পূর্বে বসছে। যখন আমি বলছি রহিম ইজ গোয়িং টু কলেজ উইথ সাকিব, অর্থাৎ সাকিবের সাথে যেহেতু সে কলেজে গিয়েছে, এই উইথটা তখন হয়ে যাচ্ছে প্রিপোজিশন। আর কনজাংশন বেসিক্যালি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি বলে দিচ্ছি, যে আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো। এই কথাগুলো বেসিক্যালি দুটো সেন্টেন্সকে একসাথে যুক্ত করে বা এটাকে কনজাংশন হিসেবে ধরা হয়। এছাড়াও ফ্যান বয়েজ একটা ব্যাপার আছে, যেটা আপনারা অনেকেই জানেন না বা আবার অনেকেই জানেন না, সেটা একটু লিখে নেন, মনে থাকতে সহজ হবে, মনে রাখতে সহজ হবে। যেগুলো কনজাংশন হিসেবে ইউজুয়ালি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এফ ফর, এতে অ্যান্ড, এন এ নট, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসে সো। এই কথাগুলো বেসিক্যালি আপনার কনজাংশন হিসেবে বসে থাকে। তো সেক্ষেত্রে আপনার এই কথাগুলো আপনি একটু লিখে নেন, যাতে কনজাংশন আপনার কাছে মানে সহজ হয়ে যায়। ঠিক আছে, আশা করছি এটা লিখে নিয়েছেন, একবার দেখলেই তো লেখা হয়ে যাওয়ার কথা। তাও একটু সময় দিচ্ছি, কেননা কনজাংশনে গিয়ে আমাদের এটা লাগবে। লেখা শেষ হলে ডান লিখবেন।
আচ্ছা হয়েছে, ভেরি গুড। এবার দেখি কনজাংশন, যেখানে আমি বলছি যে ওয়ার্ড দ্বারা একই ধরনের দুটো শব্দকে, মানে যেটা আমরা প্রিপোজিশনের সাথে একবারে একসাথে পড়ে এসেছি, যে দুটো ক্লজকে। জি স্যার বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন স্যার। জি স্যার, আমার ভার্ব নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা sure. হচ্ছে আমরা মানে অনেক প্রশ্ন রিসার্চ করে দেখছি, এই প্রশ্ন অনেকবার আসছে, কিন্তু এই প্রশ্নটা মানে অ্যান্সার দুই স্যার। দ্য রুলিং স্টোন গ্যাদার্স নো জিরান মস। অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল নিয়ে, যাবে না। অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল নিয়ে, তাই তো? জি স্যার। মানে অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল নিয়ে না, মানে রোলিং স্টোন এটা কি Participle, জি অ্যাডজেক্টিভ স্যার, হবে জি নাকি স্যার। পার্টিসিপল হবে সেটা নিয়েই তো? জি জি জি। হ্যাঁ হ্যাঁ, তো সেটার এটা ব্যাপারে আমরা কথা বলবো জিরান্ড এন্ড পার্টিসিপলের ক্লাসে, এটার আলাদা একটা ক্লাসই আছে। আজকের ক্লাসে বেসিক্যালি এটা টপিক ছিল না, তাও আমি বলে দিচ্ছি, এটা আমার কাছে আপনার কি বলে যে পার্টিসিপল, এটা আমার কাছে অ্যাডজেক্টিভ না, কেননা এটার অ্যাডজেক্টিভের থেকেও স্পেসিফিক কাজ এটার আছে। আবার আমাদের এমডি স্যারের কাছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে স্যার। মানে আমি লাস্ট ক্লাসে একজন আমাকে যখন আজকে জিজ্ঞাসা এটা করলো আমি বললাম। করছি। জি আচ্ছা, ওই যে যেটা বলছিলাম, যে ব্যাপারে একটু কনফিউশন আছে, এটা যে আপনার কোয়েশ্চেন করছে সেই জানবে এটার অ্যান্সার আসলে তিনি কি ধরছেন। বেসিক্যালি এইসব লজিক নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো, মানে যেদিন জিরান এন্ড পার্টিসিপলের ক্লাস থাকবে। এবার দেখেন, যখন আপনি বলছেন যে ওয়ার্ড দ্বারা একই ধরনের দুটো শব্দ বা বাক্যকে যুক্ত করা হয় তাকে এই কনজাংশন বলা হয়। যেমন রহিম ওয়েন্ট টু কলেজ এন্ড করিম ওয়েন্ট টু মার্কেট, আইদার ইউ অর হি ইজ রং। এই যে আইদার অর, নাইদার নর, সবগুলো ব্যাপারগুলো কিন্তু আপনার ইয়ে হবে আর কি, যে আপনার কনজাংশন হয়ে থাকে। আমাদের কনজাংশন শেষ হলো, এরপর আমাদের হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন বাঙালি বোঝে না এরকম হয় না, বেসিক্যালি ইন্টারজেকশন বাঙালি বুঝবে না এটা হয় না। ইন্টারজেকশন মানে কি? এক্সক্লেমেটরি সাইন। এক্সক্লেমেটরি সাইন দেখলে মানুষ বুঝেই যায় যে ইন্টারজেকশন, আর কিছু বুঝুক আর না বুঝুক। সেক্ষেত্রে যে শব্দ দ্বারা মনের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস প্রকাশ করা হয়, সুখ দুঃখ বোঝানো হয়, তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররা, উই হ্যাভ ফিনিশড লার্নিং পার্টস অফ স্পিচ। আমরা কি পার্টস অফ স্পিচ বুঝেছি? একটু বলেন তো আমাকে কমেন্ট করে, যে যতটুকু বুঝেছেন ততটুকু কি পার্টস অফ স্পিচ আপনার কাছে মনে হয়েছে যে আপনি পারবেন এখন? বলুন তো একটু। এখনো ক্লাস শেষ হয়নি, এরপরেও কাজ আছে, বেশ বেশ কাজ আছে আমাদের। আমরা একটা গেমও খেলবো। ইয়েস স্যার, ভেরি গুড। আচ্ছা, ইয়েস স্যার, ভেরি গুড। এবার আসেন, কোন কোন উদাহরণটা, আগের উদাহরণ কোনটা? উই হ্যাভ ফিনিশড লার্নিং পার্টস অফ স্পিচ। আচ্ছা, এবার দেখেন আমরা একটা সেন্টেন্স নিয়ে একটু গেম খেলবো। আচ্ছা, ফ্যান বয়েজ মিনিংটা, ফ্যান বয়েজ মিনিং হচ্ছে ফর, অ্যান্ড, নট, বাট, অর, সো, ইয়েট, এই কথাগুলো। আচ্ছা, গো দেয়ার বলতে কি, গো ভার্বটাকেই কিন্তু দেয়ার বলে মডিফাই করা হচ্ছে, এভাবেও চিন্তা করা যায়। কোথায় যাও বললেও কিন্তু আমার উত্তর চলে আসে যে ওইখানে যাও, তো সেক্ষেত্রে গো দেয়ার বললে আমি এটাকে অ্যাডভার্ব ধরেই নিব। এবার বলেন, আপনারা যদি এটা বুঝে থাকেন, আমরা একটা গেম খেলবো। গেমটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে 8 প্রকারের পার্টস অফ স্পিচ থাকবে। আপনারা, আমি যখন একটা সেন্টেন্স বলবো সেক্ষেত্রে আপনারা, মানে যখন একটা ওয়ার্ড বলবো আপনারা এটাকে কমেন্ট করতে থাকবেন, আর আমি একজন একজন করে, আপনাদের যারা আছেন, মানে আপনারা যারা স্টুডেন্ট আছেন, আমি তাদেরকে একজন একজন করে ধরবো যে এটা 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 কে পারছেন। আচ্ছা, একজনের কোয়েশ্চেন আছে, নিয়ে নেন। জি স্যার, বলুন তো। আচ্ছা, মিউট করে দেন। আচ্ছা, তো সেক্ষেত্রে যখন আমি দেখছি এইচ, কথাটি, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা দুনিয়ার সবাই পারবেন। সালমা জাহানকেই দেন, ফার্স্টে যিনি হাত তুলেছেন ওনাকেই দেন। বলেন তো স্যার, এটা কি হবে? হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। স্যার একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, মানে সাউন্ড একটু কম শোনা সাউন্ড যাচ্ছে। শোনা যাচ্ছে না? কম? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন স্যার? আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছে, মানে আপনার স্যার একটু নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, একটু নেটওয়ার্কটা চেক করে নেন। আচ্ছা, যেটা বলছিলাম, এই কথাটি হচ্ছে একটা ইন্টারজেকশন, ঠিক আছে? এবার দেখি আমরা, তারপরে ভেরি গুড, এরপরে দেখি আমরা অ্যান্ড কথাটা।
এই অ্যান্ড কথাটা কোন পার্টস অফ স্পিচ হবে? গ্যালারি মোডে যান, আপনারা মিউট করে দেন আগে। আচ্ছা, এই যে অ্যান্ড কথাটা, গ্যালারি মোডে যান, অ্যান্ড কথাটা এটা কোন পার্টস অফ স্পিচ হবে এটা আমাকে বলবেন আপনার এমডি মনির সাহেব বলবেন এই কথাটা, বলেন তো। আপনারা কমেন্ট করতে থাকুন, অ্যান্ড কি হবে? কনজাংশন। অ্যান্ড কনজাংশন হবে? হ্যাঁ, কি বলেন, অ্যান্ড তো প্রিপোজিশনও হতে পারে, কনজাংশন কেন হলো? স্যার দুইটা আপনার ক্লাসের মধ্যে সম্পর্ক করছে। দুইটা ক্লজের থেকেও বেসিক্যালি এটা হচ্ছে একটা আপনার ক্লজকে যখন যুক্ত করছে, আপনার কি বলে যে একটা কি বলে একটা সেন্টেন্সকে যখন মানে দুটো অংশকে যুক্ত করে দিচ্ছে, এবং আমরা ফ্যান বয়েজে দেখেছি ফর অ্যান্ড নট এই কথাগুলো দেখেছি, এই কথাগুলো বেসিক্যালি কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এটা একটা কনজাংশন। ঠিক আছে, দুইটা ভেরি সাবজেক্টের গুড। মধ্যে। হ্যাঁ, আচ্ছা এবার আমাকে বলেন আই, এটা গ্যালারি মোডে যান। আচ্ছা, ওইখান থেকেও আমাকে দেখাতে পারেন। নিগার সুলতানা যিনি হাত তুলেছেন, বলেন তো আই কি হবে? এটা প্রোনাউন স্যার। প্রোনাউন, ভেরি স্যার। গুড। কেননা এটা আই একটা মানুষের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। আই মানে কি? আমার ব্যাপারে, আমি যখন বলছি আমার ব্যাপারে আমি আরো অ্যাডিশনাল কোন একটা তথ্য দিচ্ছি, সেটা প্রোনাউন হচ্ছে। আইটা কোন প্রকারের প্রোনাউন এখন একটু বলেন তো আমাকে। আচ্ছা, খুশি যে উনি আছেন ফার্স্টে, ওনাকে দেন। জি স্যার, বলুন তো আইটা কোন প্রকারের প্রোনাউন? আপনি তো আনমিউট আছেন স্যার, বলুন আই কোন প্রকারের প্রোনাউন বলেন। পার্সনের এগেইনস্টে ব্যবহার করা হচ্ছে, পার্সোনাল প্রোনাউন। এরপরে দেখেন ট্রাভেল কোন পার্টস অফ স্পিচ? ট্রাভেল, আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না এখন খুব একটা। ও নিচে আসছে তো কমেন্ট, আপনি নিচে যান। হ্যাঁ, ভেরি গুড, ভার্ব। আচ্ছা, আর যারা হাত তুলছেন তারা অবশ্যই আনমিউট করা শিখবেন, কারণ আনমিউট যদি না করতে পারেন, আমি ধরেন দিয়ে রাখছি 10 সেকেন্ড, তো সেটা আসলে আনমিউট করাটা শিখা উচিত, একটু শিখে নিবেন। এরপরে দেখেন ট্রাভেল যদি আচ্ছা ট্রাভেল ভার্ব তো এটা আপনারা বলতে পারছেন, সেক্ষেত্রে আমিও বলে দিলাম। এরপরে দেখেন ইজিলি, এটা দেন মিলাদ আলী। হ্যাঁ, বলুন তো স্যার এই ইজিলি কথাটা কি হবে? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কেন হলো না? স্যার ওটা ভার্বকে মডিফাই করছে স্যার, এর জন্য। হ্যাঁ, ভেরি গুড, Adverb. ভার্বকে মডিফাই করছে, ট্রাভেল ভার্বটিকে মডিফাই করছে কোন কথাটি বলে? ইজিলি কথাটি বলে, তাই তো? জি স্যার। ক্ষেত্রে এটা একটা অ্যাডভার্ব। টু, এটা আপনি বলবেন না, মিলাদ সাহেব বলবেন না, রায়হান আহসান বলুন। স্যার জি স্যার, To, বলুন তো স্যার। এটা কি? ট্রাভেল টু স্যার, এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, ঠিক আছে, ভেরি গুড। কেননা এটা একটা নামের পরিবর্তে মানে নামের পূর্বে বসেছে, একটা নাম হচ্ছে কানাডা। আরে আমি তো বলেই দিলাম কানাডা, এখন কানাডা বললে তো আপনার নাউন বলবেনই। আচ্ছা, একটু ট্রিক করে, এই কানাডা কোন নাউন আমাকে একটু বলেন তো। শাহিদ সরকার, হ্যাঁ ওনাকে দেন। আচ্ছা বলেন তো স্যার, রায়হান আহসান। আচ্ছা না, আপনি তো আচ্ছা একজন বলুন, রায়হান কি মাত্র বলেছে? আচ্ছা তাহলে এর পরের জনকে দেন। এটা বলেন তো স্যার, শাহেদ। জি স্যার। খুশি ভুল বলেছেন, খুশি কমেন্টে ভুল লিখেছেন, আপনারটা হয়নি। আচ্ছা শাহেদ বলেন তো এটা কি হবে, কানাডাটা কি হবে, কোন নাউন হবে বলেন? প্রপার নাউন স্যার। প্রপার নাউন কেন বলেন তো? নাম বোঝাচ্ছে। নাম বোঝাচ্ছে। আরো এটা কিভাবে আমরা মনে করেছিলাম, যার নাম বলছে তাকেই কিন্তু সেই হাত তুলছে, অন্য কেউ কিন্তু হাত তুলছে না, তাই না? সেক্ষেত্রে এটা একটা প্রপার নাউন। এরপরে যান অ্যামেজিং সাইটস, অ্যামেজিং কোন নাউন? এটা দিবেন আপনারা কামরুল, হ্যাঁ দেন। জি স্যার, বলুন তো অ্যামেজিংটা কোন নাউন? এক্সিকিউটিভ স্যার। আচ্ছা, ভেরি গুড, অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ এ কি বলে আপনার ট্রিকি কোয়েশ্চেন, কোন নাউন বলেছে, আপনি অ্যাডজেক্টিভ বলে ফেলেছেন, ভেরি গুড। কেন অ্যাডজেক্টিভ হলো?
স্যার নাউনকে মডিফাই করছে আচ্ছা, নাউনটা কি এখানে? স্যার সাইড ওমা, সাইড মানে তো পাশে, তো সেক্ষেত্রে নাউন কেন হলো? স্যার অলকে মানে মডিফাই করছিলেন, আমি স্যার না এটা না না, ক্লিয়ার না, ঠিক তবে আছে। সাইডস মানে হচ্ছে কি দৃশ্য, সাইডস মানে পাশে না। আমি আপনাকে একটু দেখছিলাম যে আপনি আসলে কতটুকু বুঝতে পারছেন। সাইট মানে হচ্ছে দৃশ্য, অ্যামেজিং সাইট, টেক অল, কি বলে, টেক ইন অল অ্যামেজিং সাইট মানে কি অনেক সুন্দর দৃশ্যকে আমরা যেন উপভোগ করতে পারি। সেক্ষেত্রে এটা একটা আপনার ইয়ে হয়ে যায়। সাইড সাইড হলে ওর এর সাথে এস যুক্ত হতো না। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। স্যার এবার দেখি আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব, যেটা আমরা পার্টস অফ স্পিচ থেকে প্রিভিয়াস ইয়ারের সাথে এটা সাইটস, এটা সাইট না, এক্স্যাক্টলি। এবং এইটা যে সাইটস, এটা যে সাইট না, এটা আপনার পরীক্ষার হলে অনেক সময় স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, এই সব ব্যাপারগুলো থেকে একটু ট্রিক মানে করে ফেলে। তো সেক্ষেত্রে আমরা এবার পার্টস অফ স্পিচ যে আমরা শেষ করেছি, কিছু প্রশ্ন দেখে নেই পার্টস অফ স্পিচের, যে ব্যাপারগুলো আসলে আমরা কিভাবে বুঝতে পারবো কোনটি কোন পার্টস অফ স্পিচ। হি ইজ রাদার এ ডিসএগ্রিয়েবল ম্যান, আমরা পড়েছি, এটা একটি অ্যাডজেক্টিভ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, এটা আমরা পড়েছি। তাও একবার আপনারা বলুন তো, আমি দেখি রিক্যাপ করে ফেলি জিনিসটা, কমেন্ট করে ফেলুন। আচ্ছা, আমি একজন একজনকে ধরি, তারপরে ওনাকে দিয়ে পুরো মানে ওই টপিকটা কভার করে ফেলি। ধরেন, আপনি আনমিউট করে দেন। জি স্যার, বলুন, এটা কোন নাউন বলেন তো? সাদিয়া রহমান, বলুন। স্যার এটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কেন কালেকটিভ নাউন হলো? স্যার গবাদি পশু, এখানে গবাদি পশু একসাথে পাল বেঁধে চলে, তাই তো? সেক্ষেত্রে আমি যখন প্রপার নাউন বলবো, কি বলবো? নির্দিষ্ট নাম। যখন যাকে আমি ডাকছি সেই হাত তুলছে। জি স্যার। কমন নাউন কি? অনেকে হাত তুলছে। কনফিউশন সৃষ্টি হয় এক্ষেত্রে। হ্যাঁ। আর কালেকটিভ নাউন কি? সমষ্টি, প্লাস অনেক মানুষ থাকবে সেখানে। আর ম্যাটেরিয়াল নাউন কি বলেন তো? একটা ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল আমাকে বলেন তো। যেমন গোল্ড। আচ্ছা, গোল্ড ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়ালটা কেন হয়েছে? এটা পরিমাপ করা যায়। এক্স্যাক্টলি, পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। 1 2 3 এভাবে গণনা করতে পারেন না। আর এটা দিয়ে কোনো কিছু একটা বানানো হয়। এবার আসেন আরেকটা সূক্ষ্ম ব্যাপার দেখি। ম্যাটেরিয়াল নাউন দিয়ে যেটা তৈরি করা হবে সেটা কিন্তু কমন নাউন। এটা একটু খেয়াল রাখবেন। ম্যাটেরিয়াল নাউন থেকে যে প্রোডাক্টটা তৈরি করা হয় সেটা হচ্ছে একটা কমন নাউন। যেমন আপনি গোল্ড থেকে যখন একটা আংটি তৈরি করেছেন, আংটিটা হয়েছে একটা কমন নাউন। কেননা দুনিয়াতে অনেক প্রকারের আংটি আছে, সেই আংটিটা আপনি একটা আংটিকে মেনশন করছেন না, অনেক আংটি হাত তুলবে। আংটির কথা বললেই তো অনেকে হাত তুলতে পারবে, ঠিক না? এক্ষেত্রে এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। ভেরি গুড, আপনার মানে আপনার পার্টস অফ স্পিচের আন্ডারস্ট্যান্ডিং ভালো। দেখেন, এটা একটা কালেকটিভ নাউন। এবার হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? রায়হান সাহেবকে ইয়ে করেন, আনমিউট করেন, বলেন তো এটা কি হবে? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? আপনারা কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। ভেরি গুড, হচ্ছে। হ্যাঁ, কোন নাউন স্যার বলেন তো? কমন নাউন স্যার। আচ্ছা, আপনার কাছে প্রশ্নটা এখন একটু খুব ইজি প্লাস সিলি মনে হচ্ছে না? যে স্যার এটা তো আমরা পারবো, ঠিক না? জি মানে স্যার, একটু ইজি মনে হচ্ছে না ব্যাপারটা? অনেক ইজি স্যার। জি স্যার। এই ব্যাপারটা যে কত কঠিন করে পরীক্ষার মধ্যে আসে এবং কত স্টুডেন্টরা ঝামেলায় মানে ফেলে, এটা কিন্তু 44তম বিসিএস এর একটা প্রশ্ন, যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এখন কথা হচ্ছে, আপনি দুনিয়াদারিতে আর্টিকেল পূর্বে থাকলে যখন দা থাকে, এরপরে যদি একটা কমন নাউন হয়ে থাকে, সেটা হয়ে যায় প্রপার নাউন। মানে বহুত ভাবে আপনি যদি পড়েন, যেটা না আসে সেটা আমার তো দরকার নেই। এই জন্য একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়লে ব্যাপারটা ইজি হয়ে যায়। এবার দেখেন, গার্ল একটা কমন নাউন। যেহেতু আমরা গার্লের ব্যাপারে বলছি, গার্ল একটা কমন নাউন। কেন কমন নাউন? আমরা যদি একটু রিক্যাপ করি, যখন আমরা ছেলে মেয়েদেরকে আলাদা জাতি হিসেবে কল্পনা করি, মেয়েদের কথা বললে অনেক মেয়ে হাত তুলতে পারে, তাই না? যে আমাকে বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে, কিন্তু স্পেসিফিক করে কাউকে কিন্তু বলা হয়নি। সেজন্য আপনার জন্য ইজি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো সেক্ষেত্রে স্পেসিফিক করে কাউকে কিছু যখন না বলা হয়, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ভয়েস? ভয়েসটা কি স্যার নাউন হবে? আপনি একটু কমেন্ট করেন তো, ভয়েসটা কি নাউন হবে? আপনাদের কি মনে হয়? এবার দেখেন, প্রপার নাউনের ব্যাপারে যেটা বলছি, যে যখন আপনি সরি কি কমন নাউনের ব্যাপারে মানে একটা কনফিউশন ক্রিয়েট হবে। অর্থাৎ অনেকেই এটাকে বলবে যে আমরা মানে এটাকে আমি, মানে নারী মানে আমি, নারী মানে আমি।
তো এই ব্যাপারটা হচ্ছে একটা বেসিক্যালি কনফিউশন ক্রিয়েট হবে এবং সেই কনফিউশন থেকেই বেসিক্যালি কমন নাউন হয়ে থাকে। এরপরে দেখেন আই হ্যাড এ টক উইথ হিম, বলেন তো এটা কি হবে? এই টকটা কি হবে? আই হ্যাড এ টক উইথ হিম। ভেরি গুড। নাউন। আপনারা যারা নাউন বলছেন তারা কি জেনে বলছেন, মানে তারা প্রশ্ন দেখেছেন দেখে বলছেন নাকি ইয়ে করে বলছেন? আচ্ছা, এ টক, এ টক, এক্স্যাক্টলি এ টক। কিন্তু কথা আছে স্যার, এর পরে তো 3টা কথা আছে। সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি এই জায়গার মধ্যে সেন্টেন্সটাকে প্রশ্ন করেন যে যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে নাউন হয়, এক্স্যাক্টলি এই যে ব্যাপারটা আছে, কিছু কিছু ব্যাপার আছে সূক্ষ্ম ব্যাপার, যখন আপনি মানে আস্তে আস্তে সামনের দিকে অ্যাডভান্স হবেন তখন এই জিনিসগুলো আপনাদের কাছে ঝামেলার মনে হবে না। এছাড়াও আপনি যদি প্রশ্ন করেন যে আই হ্যাড এ টক উইথ হিম, আমার তার সাথে কি ছিল, আপনার উত্তরে আসবে কি কথা ছিল, তার সাথে আমার একটা কথা ছিল বা তার সাথে আমার কথা ছিল। সেক্ষেত্রে এটা হচ্ছে একটা কি বলে নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, which one is abstract noun, বলেন তো এটা কি হবে? কমেন্ট করেন abstract noun কোনটা হবে। আচ্ছা, অনেকেই বলছেন, দেখি আমি কাউকে আনমিউট করে দেই। আচ্ছা, আমার যারা ভালো নাম্বার পেয়েছেন তারা কোথায়? আমি তো এক্স্যাক্টলি নামটা দাঁড়ান দেখতে হবে। আচ্ছা, সাদিকুর রহমানকে দেন। উনি কি ক্লাসে আছেন? আচ্ছা, নাই মনে হয়। ফয়সাল বাড়িকে দেন। না, আছেন। জি স্যার, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইউ ডিড ওয়েল। থ্যাংক ইউ সেক্ষেত্রে এবার বলেন যে হোয়াট কাইন্ড অফ হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, বলেন তো। অনেস্টি। হ্যাঁ, অনেস্টি, এটা আমরা জানি, কিন্তু কেন অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন হলো বলেন তো। গুণ বুঝাচ্ছে স্যার, এটা হচ্ছে যে হ্যাঁ, গুণ বুঝালে এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের দোষ মধ্যে পড়ে গুণ বা থাকে না যে কোনো কিছু যেটা আপনি দেখতে পাচ্ছেন না, অনুভব করতে পারছেন। এখন জি যদি স্যার। এখানে অনেস্টি না বলে বিউটি বলতো, সেটাও নাউন অ্যাবস্ট্রাক্ট হয়ে, নাউন। কেননা বিউটিটাকেও আমরা অনুভব করে তারপরেই বুঝি, বিউটিটাকে কিন্তু আমরা দেখতে পারি না। এরপর দেখেন রিভার, রিভার কোন নাউন তাহলে ফয়সাল বাড়ি বলেন তো। এত তাড়াতাড়ি গেলে হবে না, আসেন আসেন, আপনি ভালো করেছেন, আপনার তো প্রিপারেশন আমার বুঝতে হবে ব্যাপারটি কি অবস্থা। বলেন তো ইয়েটা কি হবে? রিভার হ্যাঁ, রিভার। কমন নাউন হ্যাঁ, এক্স্যাক্টলি। কেন রিভারটা কেন কমন নাউন হচ্ছে? স্যার, এটা যে কোনো রিভারকে বোঝাতে পারে স্যার। হ্যাঁ, দুনিয়ার অনেক রিভার, আপনি পদ্মাকে যদি স্পেসিফিক না করে বলেন, যমুনা বলবে যে রিভার তো আমিও, আমাকে বোঝানো হচ্ছে, তাই না? নেভি কোন নাউন? নেভি, নেভি স্যার এটা এটা হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন স্যার। এটা এক্স্যাক্টলি কালেকটিভ নাউন, কেননা এটার দ্বারা একটা সমষ্টি আপনার বোঝাচ্ছে, পুরা নেভিকে সমষ্টিবাচক বোঝাচ্ছে। নাম বোঝায়। এখন বলেন তো পুলিশ, পুলিশ কোন নাউন? পুলিশ কালেকটিভ নাউন। আচ্ছা, পুলিশ নিয়ে একটু কনফিউশন থাকে, যে পুলিশ বেসিক্যালি ওই যে থাকে না 6 জন মানুষ মারা গিয়েছে, 5 জন মানুষ আর 1 জন পুলিশ, ব্যাপারটা এরকম। পুলিশ যেমন একটু ইউনিক কেস, পুলিশটাকে কিন্তু অনেকে কমন নাউনও বলে থাকে, অনেকে কালেকটিভ নাউনও বলে থাকে। সেক্ষেত্রে পুলিশটা সবসময় এক্সেপশনাল, এটা একটু এক্সেপশনালি হয়ে থাকে। বাট কালেকটিভ নাউন আপনি বলতে পারেন, কিন্তু এটা দেয় না ইউজুয়ালি, মানে কিছু প্রশ্ন আমি জানি না কেন আসলে পিএসসি থেকে বা যারা প্রশ্ন করে স্ট্যান্ডার্ডটা এরকম কেন থাকে, কেননা প্রশ্ন করলে আবার প্রশ্ন পারা যায় কেমনে, তারা একই ক্যাটাগরির প্রশ্ন করে এবং এটাই হয়ে গিয়েছে নিয়ম, যে ওরা যে প্রশ্ন করবে সেটা একটু যদি আপনি প্রশ্নের ধরন স্টাডি করেন আপনি পেরে যাবেন। এটা আমার প্রথম দিকে বিশ্বাস হতো না, যে প্রশ্ন করলে আবার প্রশ্ন পারে কেমন, আমি যদি প্রশ্ন করে 100 প্রশ্নে একটাও পারবেন না। তো সেক্ষেত্রে ওরা পারার জন্যই দেয়, এই জন্য ওদের একটা স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজিতে ওরা দেয়। সেক্ষেত্রে এটা হচ্ছে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে ম্যান ক্যান নট
লিভ অ্যালোন হিয়ার অ্যালোন ইউজড অ্যাজ এ, আচ্ছা এখন আমি আরেকজনকে ধরছি, আপনারা বলেন সেজান বিশ্বাস, সেজান বিশ্বাস, বিশ্বাস আর কি, ওনাকে দেন। SEZAN। আচ্ছা তাহলে আপনি দেন জেনি চৌধুরীকে, JE। আচ্ছা MD মাহমুদ, আচ্ছা তাহলে দেন, আচ্ছা এরপরে দেন আপনি ফারহানা সাদিয়া, থার্ড হয়েছেন তিনি। আচ্ছা নাই, তো ঠিক আছে, বুঝলাম না সবাই মানে কোথায় গেল আপনারা যারা ভালো করেছেন। আচ্ছা এবার দেখেন, ওই যে ক্লাস তো শেষ না আমাদের, এখন তো আমরা কোয়েশ্চেন নিয়ে মজা করছি। এরপরে দেখেন দ্য সান হ্যাজ গন ডাউন, এটা কি হবে? হ্যাঁ ওনাকে দেন, ওই যে মাকসুদুল হাসান। দ্য সান হ্যাজ গন ডাউন হিয়ার, ডাউন, আচ্ছা এর আগের থেকে আমি সলভ করেছিলাম নাকি? আচ্ছা এটা বলেন তো আপনি স্যার, মাকসুদুল হাসান। জি স্যার, এটা বলেন তো কি হবে? দ্য সান হ্যাজ গন ডাউন, কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ভেরি গুড। কেন অ্যাডভার্ব হয়েছে? কারণ এটা গন ভার্বটাকে মডিফাই করতেছে স্যার। গন ভার্বটাকে মডিফাই করেছে, এক্স্যাক্টলি। এরপরে বলেন আপনি আচ্ছা এরপরে আপনাকে না, আপনার অন্য আরেকজনকে ধরি, হি রিচড হোম সেফলি, মিলাদ আলীকে দেন একবার প্রথমে, বলছেন নি? আচ্ছা জি স্যার বলুন তো কি অবস্থা, এটা কি হবে? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে, কেন অ্যাডভার্ব হবে বলেন তো? স্যার রিচ কে মডিফাই করছে এটা। হ্যাঁ কি রিচ কে মডিফাই করেছে, এটাও হতে পারে, আবার এলওয়াই যুক্ত আছে সেটা চিন্তা করেও হতে পারে। আবার আপনি যদি বলেন সে কিভাবে, মানে কোথায় কখন কেন কিভাবে দ্বারা যখন প্রশ্ন করা হয় যে সে কিভাবে বাসায় পৌঁছালো, সেফলি পৌঁছালো, অর্থাৎ নিরাপদে সে পৌঁছাচ্ছে, সেজন্য এটা অ্যাডভার্ব। বিউটি ইজ ট্রুথ হিয়ার, বিউটি ইজ এটা আপনারা পারবেন, এটা আপনারা আগেই সলভ করে ফেলেছেন। আপনার কামরুল ইসলামকে দেন। স্যার বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন স্যার। বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কেন প্রোনাউন কেন হলো না? বিউটি তো প্রোনাউনও হতে পারে, তাই না? নামের পরিবর্তে ব্যবহার হয়, এটা তো আর নামের পরিবর্তন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আপনাদের কনসেপ্ট ভালো আছে। বিউটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য বয় রাইটস ওয়েল, এটা বলেন আপনার কামরুল ইসলাম। আচ্ছা উনি বলছেন না, তাহলে রায়হানা হাসান বলেন। যারা বলছে বলুক, আচ্ছা যারা বলছেন তারা পার্টিসিপেট এখন না করি, যারা না বলেছে তাদেরকে আমি একটু দেখি। এটা অ্যাডভার্ব স্যার। এটা অ্যাডভার্ব, রাইটস ওয়েল, কেন অ্যাডভার্ব হলো বলেন তো? স্যার হাউ দিয়ে প্রশ্ন করলে স্যার অ্যানসার পাওয়া যায়। কোথায় কখন কেন কিভাবে, কিভাবে দিয়ে যদি প্রশ্ন করি সে কিভাবে লেখে, ওয়েল লেখে বা ভালো লেখে, সেভাবে চিন্তা করতে পারেন। আবার রাইটস কে মডিফাই করছে, রাইটস ওয়েল, সেক্ষেত্রে এটা একটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। হি রানস ফাস্ট, এটা দাঁড়ান আমি বলছি, হ্যাঁ দেন আতিয়া নাজনীন। স্যার বলুন তো এটা কি হবে? আচ্ছা গ্যালারি মোডে যান একটু। আচ্ছা বলুন তো স্যার কি হবে এটা? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন তো এটা কি হবে? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে, কেন? এটা কনজাংশন কেন হলো না? স্যার কনজাংশন তো হবে না, এটা হচ্ছে ভার্বকে মডিফাই করেছে। হ্যাঁ সেটাই, কিন্তু কনজাংশন হওয়ার শর্ত তাহলে কি ছিল? দুইটা অংশকে অ্যাড করবে কনজাংশন। দুইটা কোন অংশকে অ্যাড করবে? দুটো সেন্টেন্স হতে পারে, দুটো ক্লজ কে অ্যাড করবে। ক্লজ হতে, হ্যাঁ ক্লজ কে। আর এটা অ্যাডজেক্টিভ কেন হলো না? স্যার এটা ভার্বকে মডিফাই করেছে। আর অ্যাডজেক্টিভ হতে কি করতে হয়, কাকে মডিফাই করতে হয়? এটা হচ্ছে স্যার নাউনকে, নাউন বা প্রোনাউনকে করতে হবে। এক্স্যাক্টলি, ওই যে হাজবেন্ড, তারপরে হাজবেন্ডের ফাদার, ব্যাপারটা মনে আছে? ইয়েস স্যার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই সহজ হয়ে যাবে আর কি ব্যাপারটা।
এরপরে দেখি হি স্যাট বিসাইড মি, বলুন তো এটা কি হবে? এত বড় নাম মানে, আচ্ছা বলুন তো স্যার এটা কি হবে? সীমা বলছেন খুব সম্ভবত। নিগার সুলতান অ্যাডভার্ব, আবু সৈয়দ। আচ্ছা বলুন তো স্যার এটা কি হবে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ তো শুনতে পাচ্ছি স্যার, এটা প্রিপোজিশন হবে। প্রিপোজিশন হবে? কেন প্রিপোজিশন কেন হবে? স্যার এটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসছে এবং এটা কোনো ক্লজকে যুক্ত করেনি, এটা একটা সেন্টেন্সের ভিতরে বসছে। এক্স্যাক্টলি, একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পূর্বে বসেছে, তাই এটা একটা প্রিপোজিশন হয়েছে। ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। দেন আচ্ছা এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে আপনার মানে যে ট্রেনটা আছে সেই ট্রেনটাকে মডিফাই করছে রানিং কথাটা, সেক্ষেত্রে এটা কি হতে পারে বলেন? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হতে পারে, কেননা রানিং কথাটাকে কি বলে ট্রেন দ্বারা মডিফাই করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এইটা অ্যাডজেক্টিভের পাশাপাশি আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে পার্টিসিপল। এবং এটা যদি অ্যাডজেক্টিভকে মডিফাই না, মানে এটা যদি নাউনকে মডিফাই না করে শুধু নাউনের কাজটাই করতো, তাহলে এটা হতো জিরান্ড, এবং সেটা আমরা ভার্বের ক্লাসে দেখবো। এখন আননেসেসারি এটা দিয়ে আমরা মানে যেটা বুঝেছি সলিড কনসেপ্ট আমরা গোজামিল দেওয়ার চেষ্টা করব না। এভরি ম্যান হ্যাজ পটেনশিয়াল, এটা কি হবে বলেন? হিয়ার দ্য ওয়ার্ড এভরি ইজ। হ্যাঁ বলুন তো, রায়হান আহসান বলেন তো এটা কোনটা হবে? প্রোনাউন। প্রোনাউন? কেন একটু চিন্তা করে বলেন তো, খেয়াল করে দেখেন। এভরি ম্যান অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ ম্যানের আগে অ্যাডজেক্টিভ, কেননা ম্যানের পূর্বে বসেছে। নাউন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি শিওর, বলুন। স্যার হোয়াট আর ইউ ডিলিং উইথ, স্যার এখানে স্যার মানে উইথটা যে প্রিপোজিশন, কিন্তু এটা তো নাউন বা প্রোনাউনের আগে বসে নাই, এটা কি স্যার মানে এক্সপ্রেশন? হোয়াট আর ইউ ডিলিং উইথ, সেক্ষেত্রে যখন আপনার এই ডিলিং উইথ এর কথাটা বলা হচ্ছে, সেটা কিন্তু কোনটার আন্ডারলাইন কোনটার নিচে ছিল? আন্ডারলাইনটা উনি কি মিউট করে ফেলেছে? স্যার উইথ এর নিচে স্যার। আচ্ছা আচ্ছা উইথ এর নিচে, সেটা সেক্ষেত্রে আপনার যখন উইথ ব্যাপারটা বলা থাকে, এখানে অপশন কি কি ছিল? স্যার অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কনজাংশন, অ্যাডভার্ব, প্রিপোজিশন। আচ্ছা কনজাংশন হবে না, কেননা এখানে ক্লজ তো থাকার কথা না, এখানে তো ক্লজ নেই, তাই না? কিন্তু অপশনে অ্যান্সারে কি আছে? তারপর প্রিপোজিশন। তো প্রিপোজিশন তো এটা কি আপনার মানে সমস্যা হচ্ছে? মানে এটা না স্যার, মানে আমাদের মানে ডেফিনিশন অনুযায়ী স্যার নাউন বা প্রোনাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে হ্যাঁ প্রিপোজিশন। নাউন বা প্রোনাউনের আগে, কিন্তু এছাড়া আরো অনেক ব্যাপার থাকে, অনেক মানে ভিতরে অনেক ডিটেইলে অনেক কিছু থাকে, যে ব্যাপারগুলো আসলে আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, কেননা এই সব জায়গা থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। আপনাকে শুধু জানতে চাওয়া হয় যে আপনি দুটো ক্লজকে যে সংযুক্ত করেছে, সেটা আপনি কনজাংশন জানছেন কিনা, দুটো মানে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যখন একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে, সেটা আপনার প্রিপোজিশন হচ্ছে কিনা। দেখেন আমি 45তম বিসিএস এর একটা প্রশ্নের কথা যদি বলি, আপনারা নিশ্চয়ই পড়েছেন কথাটা, শাট আপ এক্সক্লেমেটরি সাইন। এটা আপনার দেয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সাইন থাকার পরেও কোনো কি বলে যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যাপারে কিছু বলা নেই, এটা দেয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ তার এক্সপ্রেশন, রাগী এক্সপ্রেশনে সে এই কি বলে এক্সক্লেমেটরি সাইনটা হয়েছে। তো সেক্ষেত্রে অনেক ব্যাপার আছে, অনেক সেন্টেন্স, এগুলো যদি আমরা খুব ডিটেইলে জানতে চাই, খুব সূক্ষ্মভাবে জানতে চাই, সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি যেটা আমরা গেইন করেছি সে ব্যাপারটা হারিয়ে ফেলবো। বেসিকটা যে জায়গা থেকে প্রশ্ন আসে, আপনি যেহেতু কনজাংশন না এটা বুঝে ফেলেছেন, তার মানে প্রিপোজিশন দাগিয়ে ফেলবেন, ঝামেলা শেষ। এই জন্য খুব একটা বেশি ডেপথে যাওয়ার চেষ্টা করবেন, এটা আপনারই আলটিমেটলি লস হয়ে যাবে। আচ্ছা এই ছিল আমাদের প্রিপোজিশনের ওভারঅল ক্লাস। তো সবকিছু মিলিয়ে আমরা প্রিপোজিশন আমরা পার্টস অফ স্পিচের ক্লাস। তো ওভারঅল ক্লাসটি যদি বুঝে থাকেন, গ্রুপের ইয়েটাকে এখন দেয়া যায় না, যে একজন বলছে গ্রুপে যুক্ত হব কিভাবে। আচ্ছা আমরা গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপের। আচ্ছা কিভাবে করতে হয় সেটা আমরা দিয়ে দিচ্ছি, আপনারা একটু
দেখে নিবেন। তো সেক্ষেত্রে আজকে আমরা পার্টস অফ স্পিচ শেষ করলাম, এবং পার্টস অফ স্পিচ যদি ভালো করে বুঝে থাকেন, এখান থেকে আপনার যে ইংরেজি আছে জিরান পার্টিসিপল এখান থেকে কাজে লাগবে। এখান থেকে যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা কিছু খুঁজে বের করতে বলে আপনি ধরতে পারবেন। তো এই সব ব্যাপারগুলোকে আপনি যদি একটু ভালো করে দেখেন, আপনার পার্টস অফ স্পিচ সহ ইংরেজির বেসিকটা ভালো হয়ে গিয়েছে। এখন আপনারা বলেন তো পার্টস অফ স্পিচ সম্পর্কে কারো কোনো মানে ভয় আছে কিনা বা কনফিউশন আছে কিনা? খুব সিম্পল একটা জিনিস, দেখেন আমি যেভাবে পড়িয়েছি এভাবে যদি পড়েন পরীক্ষায় পারবেন। আর যদি মানে ভেতরে গিয়ে দেখেন পার্টস অফ স্পিচে শুধু প্রোনাউনের মধ্যে গিয়ে দেখেন আপনি 8-10 পৃষ্ঠা পাবেন বইয়ের মধ্যে। তো সেই জন্য ওই একটু সিলেক্টিভ আর মানে সিলেক্টিভ ওয়েতে যদি আপনি পড়েন, পড়াটা ছোট হয়ে যায়। যতটুকু জানা দরকার সব থেকে বেশি আপনি জানবেন, কিন্তু পারছেন মানে সব থেকে কম আপনি পড়ছেন কিন্তু সব থেকে বেশি পাচ্ছেন, এবং সেটাই আমাদের গুরুত্ব। আচ্ছা, ওই যে স্নিগ্ধা রহমান, ওনাকে আনমিউট করে দেন। জি স্যার বলুন, শুনতে পাচ্ছি। স্যার আমাদের যে বাংলা ক্লাস নিছে, বাংলা ক্লাসের রেকর্ডিংটা আমরা টাইম মতন পাই না, আর বাংলা যে টিচারটা ক্লাস নিছে ওনার ক্লাস আমরা বুঝি না। আপনি যত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন, কিন্তু বাংলা টিচারের কথাই আমরা বুঝি না। আচ্ছা, বাংলা টিচার নাম কি স্যার? নতুন বাংলা টিচার নাম মানে আলম স্যার, এস এম আলম স্যার। উনি তো অনেক সিনিয়র টিচার ম্যাম, ওনার ক্লাস বুঝছেন না? জি স্যার, ওনার ক্লাস স্যার আমাদের ওনার সিনিয়র টিচারদের ক্লাস করা লাগবে না, আমাদের মূলত বোঝা লাগবে। আমরা এখানে বুঝতে আসছি, আমরা সিনিয়র টিচারদের তো দেখতে আসিনি। অনেক ভালো স্যার আর হচ্ছে ম্যাথ ক্লাসটা সোহাগ স্যারের দিলে ভালো হয়, সোহাগ স্যার অনেক ভালো করে বোঝায়। আচ্ছা হ্যাঁ, ওইটা আমি প্রথমে বলছিলাম, ওই যে অনেকে আবার বলছেন এস আলম স্যার ঠিক আছেন। বেসিক্যালি অনেকেই বলছেন এস আলম স্যার ঠিক আছেন। তো সেক্ষেত্রে মানে টিচারদের যে ব্যাপারটা আছে এটা তো মানে অনেক সময় থাকে না যে এদিক সেদিক হয়। আর সোহাগ স্যারের যে ব্যাপারটা সেটা নিয়ে আসলে আপনাদের কি অবস্থা বলেন তো? সোহাগ স্যার কি আগে আপনাদের ক্লাস করাতো? কেউ একজন বলেন তো আমাকে, মানে যিনি আসলে মোটামুটি সবার হ্যান্ড ইয়ে করে দেন। তাহলে এখন যদি কেউ রেজ স্যার করেন তাহলে আমরা আমি বুঝতে হচ্ছে পারবো। ইউটিউবে ওনার ক্লাস দেখছি, তারপরে ফেসবুকে লাইভে ওনার ক্লাস দেখছি, ওনার ক্লাসগুলো ওইখানে অনেক ভালো বুঝি। আচ্ছা কিন্তু আচ্ছা আমাদের ম্যাথ ক্লাস যে একটা। আচ্ছা, ম্যাথ ক্লাস একটা হয়েছে আপনাদের, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার মানে সোহাগ স্যার কি ক্লাসটা নিয়েছেন নাকি অন্য কেউ? অন্য স্যার নিয়েছে। সোহাগ স্যারকে এমডি স্যার বা আমাদের বিগত কোনো সোহাগ স্যারকে দেন। আচ্ছা, আমরা ব্যাপারটা দেখছি, আমি কমেন্ট গুলো দেখেছি আপনাদের গ্রুপে। তো সেক্ষেত্রে মানে এটা নিয়ে আমি এক্সপেক্ট করছিলাম যে আপনাদের প্রথম প্রবলেম হয়তো বা এটা হবে, কেননা ম্যাথ বোঝার খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো সেক্ষেত্রে ম্যাথটা আপনারা কার কাছে ভালো বুঝেন? সেক্ষেত্রে স্যার সোহাগ স্যারকে ক্লাস করেছি, কিন্তু প্রবাল শরীফ হ্যাঁ ক্লাস এখনো করি নাই। তো তাহলে কে ক্লাস করাইছে ওনাদের? ও আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এটা সমস্যা নাই স্যার, ওইটা আপনারা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলবেন। এবং আমরা দেখছি যে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, স্যার বলুন। স্যার আমাদের সোহাগ স্যার তো ওই যে আমাদের একটা ক্লাসও পাইনি আমরা এখনো, মানে আমরা পেয়েছি স্যার ওই যে নতুন কি বলে একসাথে হওয়ার পর, আমরা নতুন সবগুলো ব্যাচ একসাথে হওয়ার পর আচ্ছা হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি পাইনি। ব্যাপারটা। একসাথে হওয়ার আগে আমরা ছিলাম সোহাগ স্যারের ব্যাচে, আচ্ছা কিন্তু আচ্ছা, এখন আমরা একসাথে পাইনি। তো ঠিক আছে, আমি সমস্যা নেই ব্যাপারটা, মানে আমি দেখছি যে সোহাগ স্যারের ক্লাসের ব্যাপারে আপনাদের কেমন কি অভিমত বা কি ইয়েটা হয়, আমি এটা তাও একটু লিখে নিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে সোহাগ স্যারের ক্লাস যে চাই সেটাও আমি আপনাদের লিখে নিলাম। তো ওভারঅল যে ব্যাপারগুলো আছে আপনাদের এক্সাম, যেহেতু আমাদের হাতে কিছুটা সময় আছে, আমরা 11টা পর্যন্ত টুকটাক একটু আমাদের প্রিপারেশনের ব্যাপারে টুকটাক কথা বলতে পারি, যেহেতু আমাদের মানে সামনে আরো একটা অ্যাসাইনমেন্ট টেস্ট আছে। আজকে কিন্তু আপনাদের পরীক্ষা আছে, সেক্ষেত্রে প্রিপারেশন কেমন কি নিয়েছেন আমাকে একটু জানান তো একজন। সবার হ্যান্ডটা মিউট করে দেন, মানে নিচে নামিয়ে দেন, তারপরে যিনি প্রথম তুলবেন তাকে ইয়ে করবেন, একবারে সবার দিয়ে দেন। আচ্ছা, এবার বলেন তো আমাকে
আপনাদের পড়ালেখার কি অবস্থা, প্রিপারেশনের কি অবস্থা? 2 দিন যে বাড়িয়েছি, সময় কি পেয়েছেন? ওই যে লব যিনি, ওনাকে দেন। স্যার আপনার নামটা কি? লব, LOB লেখা আছে এখানে। স্যার আমার নামটা লব কুশ। ও আচ্ছা, ভেরি গুড নেম। আচ্ছা, পরে? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলুন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের ম্যাথ ক্লাসটা কিন্তু হচ্ছে না এখন, আপাতত অনেকদিন যাবত হচ্ছে না। আপনি লাস্ট ক্লাসেও এটা বলেছিলেন খুব সম্ভবত। না, আমি এটা বলিনি, আমি সোহাগ স্যারের ক্লাসের বিষয়ে বলছি। আচ্ছা আচ্ছা, সোহাগ স্যারের ক্লাসের ব্যাপারে। আচ্ছা, ম্যাথ ক্লাস এটা সমস্যা নেই, ম্যাথ ক্লাস কম হচ্ছে, তাই তো? হচ্ছেই না। আপনারা মানে কোন ক্লাসটা বেশি পাচ্ছেন? জেনারেল নলেজটা, বাংলাদেশ অ্যাফেয়ার্সটা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সেক্ষেত্রে। মানে ক্লাস তো অবশ্যই হবে, মানে সেটা আজ হোক আর কাল হোক, যেটা আপনাদের কোর্স প্ল্যান সেটা তো আপনাদের কোর্সের মতো করেই চলবে। সেটা হয়তোবা আজকে না পেলেও, ইদানিং না পেলেও, পরে দেখবেন যে ম্যাথটা ওইটা ওইভাবেই অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে যাবে। তো আরেকটা কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে শেষ করব ইনশাল্লাহ। পরবর্তীতে আপনাদের কেয়ার লাইফ খুব তাড়াতাড়ি একটা দেয়া হবে, সেক্ষেত্রে তারপরে ইয়ে করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। স্যার প্রিপারেশন স্যার, আপনি একটা কথা বলছিলেন না স্যার, যে আপনার মানে ফুললি প্রিপারেশন নেওয়া কখনোই সম্ভব না স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তেমনই অবস্থা স্যার, মানে পড়তে পড়তে যাইতেছে, তাও মনে হইতেছে স্যার মানে ভুলে যাইতেছে, এমন একটা অবস্থা স্যার। আচ্ছা আচ্ছা, না ওইটাই প্রিপারেশন কখনো, মানে আপনার পরীক্ষার আগের দিন আপনি সবসময় বুঝবেন যে আমি আসলে প্রিপেয়ার্ড না, এটা যদি হয় তার মানে আপনি প্রিপারেশন নিয়েছেন। আর যদি প্রিপারেশন না নেন, আপনার টেনশনও নাই, পড়ালেখাও নেই, কোনো কিছু নেই, চিল করবেন। তো সেজন্য এখনো সময় আছে, যে আপনার আজকের সারাদিনও আপনার কালকের মনে হয় 10টা পর্যন্ত থাকবে পরীক্ষা দেওয়ার সময়টা। তো সেক্ষেত্রে ভালো করে অ্যাডজাস্ট করে দিয়ে দেন। আর দেখেন, একটা সাবজেক্ট যখন শেষ করছেন, আপনার যে মানে কতটুকু এগিয়ে যাচ্ছেন, কতটুকু গুছিয়ে আপনি প্রিপারেশন নিচ্ছেন, এটা আপনার শেষ হলে বুঝবেন, এর আগে আপনি স্যার বুঝবেন। আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি জি, শিওর। স্যার এই যে ম্যাথের যে উৎপাদক স্যার বিশ্লেষণ স্যার, এটা টপিক দিয়েছিলেন স্যার, তো ওইখান থেকে দেখলাম স্যার একটু কোশ্চেন অ্যানালাইসিস করে স্যার 35 বিসিএস পর থেকে স্যার উৎপাদক বিশ্লেষণ থেকে কিন্তু কোনো একটা কোশ্চেন পড়ে নাই স্যার। কিন্তু আবার স্যার যদি রিটেনের দিকে তাকানো হয় সিলেবাসে স্যার, তাহলে এখান থেকে কোশ্চেন আসে স্যার। এই ক্ষেত্রে স্যার কি করা যায় স্যার? এই ক্ষেত্রে কি স্যার আমরা উৎপাদক অবশ্যই আপনি পড়বেন, উৎপাদক থেকে রিটার্নে আসে, উৎপাদক থেকে রিটার্নে আসে, মানে এটা একটা সান্ত্বনা নাম্বার। উৎপাদক মানে 2.5 মার্কসে একটা প্রশ্ন আসে, তো উৎপাদক থেকে এটা সান্ত্বনা নাম্বার, সবার জন্য এটা দেয়া হয়। উৎপাদক আসলে সবাই পারবে, 2.5 নাম্বার সান্ত্বনা দেয়া হয়। এবং প্রিলি থেকে যেটা উৎপাদকের যে ব্যাপারটা আছে, এটা আসলে দরকার আছে, কারণ রিটার্নে গিয়ে হঠাৎ করে প্র্যাকটিস করার থেকে প্রিলি থেকেই আপনার ইয়ে করতে হবে। বিজ্ঞান বুঝতে খুব সমস্যা হয়, যতই পড়ি ততই পড়ি, বেসিক আইডিয়া না বুঝলে সমস্যা নাই স্যার। আস্তে আস্তে মানে থাকে না যে বিজ্ঞান খুব বেসিক জিনিস থেকে আসে, খুব কঠিন কিছু থেকে আসে না আর কি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে তারপরে শেষ করে দেন। জি স্যার, বলুন। স্যার আমাদের কোনো পিডিএফ আমরা ডাউনলোড করতে পারি না। এই পিডিএফ ডাউনলোড করতে বা আমরা স্ক্রিনশটও দিতে পারি। অ্যাপে যে আমাদের যে পিডিএফ এর যে কপিটা থাকে, ওটা আমরা যে স্ক্রিনশটে পরবর্তীতে দেখবো, ওটা অপশনটা থাকে না। ধরো যে অ্যাসাইনমেন্ট টেস্টের জন্য জানেন আমাদের যে পিডিএফটা দিচ্ছেন, আমরা একটা স্ক্রিনশট দেবো, সেটাও দিতে পারি না, বা পিডিএফটা ডাউনলোডও করতে পারি না। অনেক সময় আমাদের ফোনে নেট থাকে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। তো সেক্ষেত্রে আমি মানে এটা তো আসলে অ্যাপস এর ব্যাপার, তাও আমরা মানে চেষ্টা করছি, আমরা অ্যাপস এর মানে ইয়ের কাজ চলছে অলরেডি, আমি শুনেছি। তো সেক্ষেত্রে এই কিছু কিছু ব্যাপার আসলে হয় কি, যে টেকনিক্যাল প্রবলেম গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এটা আপনারা মানে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, আর আপনারা যেহেতু অনেক বড় জার্নিতে আমাদের সাথে আছেন বিসিএস এ, তো আশা করছি এর মধ্যে ঠিক হয়ে যাবে সবকিছু। তো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি, এবং আশা করছি সবাই, আমার সিগনেচার কোথায় দিবে, এখানে না এখানে? আচ্ছা, আশা করছি যে সবাই আপনারা ক্লাসটি এনজয় করেছেন এবং মোটামুটি বুঝতে পেরেছেন। পার্টস অফ স্পিচ থেকে ইনশাল্লাহ যদি প্রশ্ন আসে মিস করবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে। আসসালাম।